আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো। জি, শোনা যায়। বলছিলাম গতকালকের ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল? ক্লাস 3 অ্যাসাইনমেন্ট ছিল না? কি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল না? ওই যে ওয়েবসাইট অডিট ছিল। আচ্ছা। কেউ আমাকে ওই যে সাবমিশনের লিঙ্কটা চ্যাট বক্সে দেন তো। অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য যে একটা ড্রাইভের লিঙ্ক দিয়েছিলাম না, ওইটা লিঙ্কটা দেন। হ্যালো। জি। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? হ্যালো। আচ্ছা। অ্যাসাইনমেন্ট গুলো একটু চেক দিয়ে নি, হ্যাঁ? অ্যাসাইনমেন্ট করছে জাস্ট 3 জন। অ্যাসাইনমেন্ট করতে হয় ভাই, এত অল্প কয়েকজন অ্যাসাইনমেন্ট দিচ্ছে, বাকিরা দিচ্ছে না কেন? 404। ভাই এক্সেল ফাইলে কাজ করতে বলছিলাম না, এভাবে করছেন কেন? সাইফ হাবিব ভাই, এভাবে কি আমি প্রত্যেকটা স্ক্রিনশট দেখে দেখে এভাবে পসিবল? অ্যাসাইনমেন্ট 3 সেই যে এখানে করছে কি অডিট
রোবট ডট টিএক্সটি ঠিক আছে, এইচটিএমএল ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ এইচটিএমএল সাইট ম্যাপ। আপনাদের ওয়েবসাইট দিছিলাম না, ওইখান থেকে এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করছিলেন? হ্যালো, আপনাদেরকে এইচটিএমএল সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করে এটা দেখাই দিছিলাম, এটা আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনাদের তো ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু দেয়া হয়েছে, হ্যাঁ, অ্যাক্সেস দিছি তো, সবাইকে দিছি। যারা যারা রেজিস্ট্রেশন ফি দিছে, দিয়ে আমাকে মেসেজ ইনবক্স করছিল, আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিছি। হ্যাঁ, এক্সএমএল সাইট ম্যাপ, আচ্ছা, ফর এইচটিটিপিএস। ঠিক আছে, ইমেজ অল ট্যাগস পর্যন্তই ছিল, পরের গুলো তো দেখাইনি। আচ্ছা, তারপরে ঠিক আছে ভাই, রোমারটা ঠিক আছে। অ্যাসাইনমেন্ট 3, এটাই বারবার আসতেছে কেন? ক্লাস 3 অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। শান্ত মন্ডল ভাই, পিডিএফ পিডিএফ ফাইল দিলে কেমনে দেখবো ভাই? আমি কি পিডিএফ ফাইল দিতে বলছিলাম নাকি এক্সেল ফাইল? কিভাবে দেখবো এটা? এভাবে কি দেখা যায় পিডিএফ? পিডিএফ এ দিবেন না ভাই, পিডিএফ এ দেখা যায় না কিছু। হ্যাঁ, এটা কিভাবে দেখবো? একটা কাজ করবেন, এই যে পিডিএফ টা এক্সেল এ কনভার্ট করা যায়, কনভার্ট করে দিবেন, অথবা ই করবেন, এই স্প্রেডশিটে কাজ করবেন এইভাবে। হ্যাঁ, যদি মাইক্রোসফট এক্সেল আপনারটা ইনস্টল না করা থাকে, তাহলে করবেন এই যে এইভাবে, আপনার জিমেইলে লগ ইন করে। এটা তো ইজি, কিভাবে আপনার এই স্প্রেডশিটস এ আপনি কাজ করবেন কিভাবে, একদম ইজি। জিমেইলে যাবেন, বাম সাইডে ওইখান থেকে আপনার হচ্ছে এই শিটের অপশন আছে, এটা ক্লিক করলে যে ইন্টারফেসে আনবে, এখান থেকে আর কি কাজ করবেন। আরেকজন দিছিল কে, আহ, কি বলে, ওটা কই গেল? ড্রাইভ, ড্রাইভ বললাম। আচ্ছা, রায়হান মাহমুদ ভাই, ঠিক আছে, এক্সেলে কাজ করছে, কিন্তু কি ব্যাপার, এই পর্যন্তই করছেন নাকি? ডাব্লু ডাব্লু নট ডাব্লু ডাব্লু চেক এই পর্যন্তই? মিসিং এগুলো, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে আপনার হচ্ছে ডুপ্লিকেট মেটা টাইটেল, মিসিং H1, ডুপ্লিকেট H1, এগুলো কিছুই চেক করেন না? ইমেজ অল টেক্সট, মাল্টিপল হেডিংস, মিসিং H2, এগুলো কিছু চেক করেন নাই? যাই হোক, প্রপারলি করেন নাই ভাই, আর মাত্র 3 জন করছেন, এটা কোনো কথা? যাই হোক, অ্যাসাইনমেন্ট না করলে ভাই আপনারই ক্ষতি, আপনি অ্যাসাইনমেন্ট না করলে
দিন শেষে আপনার তো ভালোভাবে মানে আপনি কি শিখলেন সেটা আপনি মানে কিভাবে অ্যাসাইনমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো যে আপনারা মানে প্রপারলি শিখতে পারছেন বা ক্লাসগুলো বুঝতেছেন? এটা তো অ্যাসাইনমেন্ট না জমা দিলে আমি বুঝবো না। মাত্র 3 জন দিছে, তার ভিতরে একজনেরটা ঠিক ছিল, বাকিগুলারটা আপনার হচ্ছে একজন পিডিএফ এ দিছে, আমি চেকই করতে পারলাম না। আরেকজন দিছে আপনার হচ্ছে জাস্ট এই যে এই পর্যন্ত, ডাব্লু ডাব্লু নট ডাব্লু ডাব্লু চেক করছে এই পর্যন্ত জাস্ট, তারপরে আর কিছুই চেক করে নাই। এগুলো স্ক্রিমিং ফগ ইনস্টল করতে বলছিলাম, ওইখান থেকে এগুলো চেক করা যায়। ইমেজ, এই যে আপনার মেটা টাইটেল থেকে ইমেজ অল টেক্সট পর্যন্ত করেই নেই, চেক করে নেই। যাই হোক, আচ্ছা নেক্সট হচ্ছে আজকে আজকে আপনার অডিটের বাকি টপিকস গুলো নিয়ে আলোচনা। এখানে ইমেজ অল টেক্সট পর্যন্ত শেখানো হয়েছিল কিভাবে ইমেজ অল টেক্সট মানে কি বলে এগুলো চেক করবেন। এটার শিটের এই শিটের এই পর্যন্ত চেক করে দেখাই দিছিলাম। আজকে বাকিগুলো দেখাই দিব। ইউআরএল ফ্রেন্ডলিনেস কিভাবে চেক করবেন। ইউআরএল ফ্রেন্ডলিনেস হচ্ছে আপনার এই, মনে করেন একটা ইউআরএল আপনাকে দেখাই। ভিউ, মনে করেন এটা একটা আমার কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের ইউআরএল। তো এই ইউআরএলটা ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলি নাকি, হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি না কি না, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে চেক করতে হবে। হ্যাঁ, তো আমরা ওয়ান বাই ওয়ান তো আপনার হচ্ছে ইউআরএল গুলো চেক করতে পারবো না। আমরা সাইট ম্যাপের মাধ্যমে, এক্সএমএল সাইট ম্যাপ আমরা মানে কিরকম দেখতে হয়, কিভাবে চেক করতে হয়, ওইটা তো দেখাই দিছিলাম। তো আপনারা এক্সএমএল সাইট ম্যাপ থেকে প্রত্যেকটা ইউআরএল ম্যানুয়ালি চেক দিবেন। এখন ইউআরএল ফ্রেন্ডলিনেস ওইটা আপনার হচ্ছে ওই কোথা থেকে চেক দিবেন, আপনার ওই এক্সএমএল সাইট ম্যাপ থেকে। হ্যাঁ, এক্সএমএল, শুধু সাইট ম্যাপ লিখে সার্চ দিতে, সরি সাইট ম্যাপস ডট এক্সএমএল লিখে সার্চ দিতে হবে। তাহলে আপনাদেরকে সাইট ম্যাপে দেখেন, এটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে বলে এটা অটোমেটিক্যালি দেখালো, মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আর মনে করেন কাস্টম ওয়েবসাইট গুলোতে তো আপনার প্লাগইন থাকে না, ওইখানে আপনার ম্যানুয়ালি ক্রিয়েট করতে হয়। তো আপনার হচ্ছে এখন দেখেন এখানে আপনি আহ প্রত্যেকটা ইউআরএল এখান থেকে আপনাকে চেক করতে হবে। হ্যাঁ, পোস্ট, মেইনলি পোস্টের ইউআরএল আর পেজের ইউআরএল, এই দুইটার ইউআরএল গুলো চেক করতে হবে যে এগুলো ইউআরএল ফ্রেন্ডলিনেস কিনা। ইউআরএল ফ্রেন্ডলিনেস, মনে করেন আপনি এই পোস্টে যান, ফ্রেন্ডলিনেস আপনার হচ্ছে এখানে মনে করেন এই দেখেন এখানে পোস্ট কয়টা বলতেছে, 3টা পোস্ট করা আছে। এখন দেখবেন 3টা পোস্টের ভিতরে এই ইউআরএল গুলোর 3টা পোস্টের ইউআরএল গুলো দেখবেন, ইউআরএল এর ভিতরে আপনার ইউআরএল স্ট্রাকচারটা দেখবেন। ইউআরএল এর ভিতরে আপনার হচ্ছে কোনো এরকম ক্যারেক্টার আছে কিনা, 1 2 3 4 নাম্বার আছে কিনা। হ্যাঁ, যদি দেখেন এখানে 1 2 3 4 মানে হাউ টু মেক ওয়ার্ডপ্রেস সাইট 1 2 3, বা হাউ টু মেক ওয়ার্ডপ্রেস, মানে এই ইউআরএল এর ভিতরে এইটুকু তো মানে ডোমেইনটুকু বাদে, ডোমেইন ডোমেইনটুকু বাদে এখানে যেটুকু দেখছেন, এই যে এই লেখাগুলো, এই আপনার হচ্ছে ডোমেইন বাদে যে লেখাগুলো দেখতেছেন এইখানে যদি আপনি দেখেন 1 2 3 4, হ্যাঁ, তাহলে আপনার ওইটা কিন্তু ইউআরএল ফ্রেন্ডলিনেস না। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা ইউআরএল ওয়ান বাই ওয়ান চেক করবেন। তারপরে ফার্স্ট এরটা চেক করছেন 1 2 3 4 নাই, তাহলে এটা ইউআরএল ফ্রেন্ডলি ইউআরএল বলা যাবে। যদি এটা 1 2 3 4 থাকতো তাহলে ইউআরএল ফ্রেন্ডলি না। হ্যাঁ, নট ইউআরএল ফ্রেন্ডলি। সো নট ইউআরএল ফ্রেন্ডলি এটা হবে আর কি, যদি 1 2 3 4 থাকে। তাছাড়া আপনার যদি অনেক বড় হয়ে যায়, আপনার ইউআরএলটা সবসময় শর্ট করার চেষ্টা করবেন, লেন্দি ইউআরএল না হয়ে যায়, এটা মাথায় রাখবেন। যে মানে এইখানে যে ইউআরএলটা দেখতেছেন অনেক বড় হয়ে গেল, হ্যাঁ, অনেক বড় হয়ে গেল, তাহলে কিন্তু এটা ইউআরএল ফ্রেন্ডলি হবে না। শর্ট হইতে হবে, তারপরে ইউআরএল এর ভিতর কিওয়ার্ড থাকতে হবে আবার। হ্যাঁ, মনে করেন এই আমি মনে করেন এইটা আমার
কন্টেন্ট, হ্যাঁ, এই কন্টেন্টের এইটা হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা মনে করেন আমার কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, হ্যাঁ। এইটা কিন্তু আবার অবশ্যই আমাদের এই ইউআরএল এর ভিতর থাকতে হবে, নইলে কিন্তু আহ, এটা ইউআরএল ফ্রেন্ডলি হবে না। যদি এখানে থাকতো শিখতে চাই ডট নেট হাউ টু মেক ওয়ার্ডপ্রেস সাইট 1 2 3, বা এখানে যদি থাকতো শিখতে চাই ডট নেট, তারপরে এটা স্ল্যাশ নাকি বলে, যাই হোক, এটা আপনার হচ্ছে শিখতে চাই ডট নেট, তারপরে হচ্ছে আপনার এখানে যদি লেখা থাকতো শুধু ওয়ার্ডপ্রেস সাইট, তাইলে কিন্তু এটা ইউআরএল ফ্রেন্ডলি হতো না। কারণ আমার মেন কিওয়ার্ড তো হাউ টু মেক ওয়ার্ডপ্রেস সাইট, এটা তো থাকতে হবে, হ্যাঁ। আপনার হচ্ছে স্টপ ওয়ার্ড মানে ইউআরএল এর ভিতরে স্টপ ওয়ার্ডও ইউজ করা উচিত না, হ্যাঁ। স্টপ ওয়ার্ড কোনগুলো হয় দেখাই। স্টপ ওয়ার্ড এক্সাম্পল, এ, দা, ইজ, আর, হ্যাঁ, হ্যাঁ, দা, ইন, এই যে এখানে লেখা আছে। মানে ইউআরএল এর ভিতর স্টপ ওয়ার্ড রাখবেন না, তাহলে সেটা আবার ইউআরএল ফ্রেন্ডলি হবে না, হ্যাঁ। যেমন এই যে আমরা একটু আগে কোনটা ওপেন করছিলাম, এই যে এই ইউআরএলটা দেখেন, এই যে এই ইউআরএলটা, এখানে কিন্তু স্টপ ওয়ার্ড আছে 2, তো এটা কিন্তু ইউআরএল ফ্রেন্ডলি না। আমাদের 2 উঠাই দিতে হবে, হাউ মেক, বা শুধু যদি এটাও লিখি হাউ হাউ মেক ওয়ার্ডপ্রেস সাইট, এটা দিলে হবে, বাট 2 কথাটা না দেওয়া উচিত, হ্যাঁ। স্টপ ওয়ার্ড গুলো এখানে নাই তো, নাই, এই যে এখানে দেখেন, the word include a, I, the, in, of, for প্রিপজিশন আর কি, প্রিপজিশন, আর্টিকেল, হ্যাঁ, এগুলো যদি ফ্রম, উইথ, অন, টু, এট, হ্যাঁ, প্রিপজিশন অথবা এমিজ, এই কি বলে, আর্টিকেলস, এ, এন, দা, আর্টিকেলস, তারপরে প্রিপজিশন অফ, অন, উইথ, ফর, ফ্রম, ফর, এট, এগুলো আর কি, এগুলো আর কি থাকলে এগুলো স্টপ ওয়ার্ড, হ্যাঁ। এই স্টপ ওয়ার্ড গুলো ইজ, এ, হ্যাঁ, এগুলো স্টপ ওয়ার্ড। এই যে এখানে আরো উদাহরণ আছে, এই যে এটা দেখেন, এই যে এখানে এ, অ্যাবাউট, এগেইন, অল, অলমোস্ট, অলসো, অলসো, হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন, এগুলো স্টপ ওয়ার্ড কোনগুলো হয় একটু আপনার দেখে নেবেন, এগুলো ইউজ করা যাবে না, হ্যাঁ। তাহলে আবার ইউআরএল ফ্রেন্ডলিনেস হয় না। তো আমরা শিটে মনে করেন এভাবে চেক করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ড আছে কিনা, হ্যাঁ, মেন কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড আর কি। তো আমরা কি চেক করতেছিলাম, মানে আমরা কোথা থেকে চেক করব যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল গুলো ইউআরএল ফ্রেন্ডলি কিনা, সেটা হচ্ছে সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ থেকে। এক্সএমএল সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করে এটা তো বলছি, যে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলে অটোমেটিক হয়ে যায়। তারপর হচ্ছে ইয়োস্ট প্লাগইন ইউজ করলেও ইনস্টল দিলে অটোমেটিক হয়ে যায়। তার ওয়ার্ডপ্রেসের জন্য, কাস্টম ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে অবশ্যই এটা ক্রিয়েট করা লাগে, হ্যাঁ। ডেভেলপারকে বললে ওনারা ক্রিয়েট করে দিবে। ডেভেলপারকে একটা সাইট ম্যাপের এক্সাম্পল দিবেন, যে অন্য আর একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ এভাবে ক্রিয়েট করছে, আপনাকে এভাবে ক্রিয়েট করতে হবে। জাস্ট তাকে, ওই ওয়েবসাইট ডেভেলপারকে, অন্য আর একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের অলরেডি সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে এক্সএমএল সাইট ম্যাপ, তার ইউআরএলটা কপি করে আপনার ডেভেলপারকে দিয়ে দিবেন, বলবেন যে ভাই সাইট ম্যাপটা দেখেন, ওইখানে যেভাবে করা আছে ওইভাবে আমাদের ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপটা ক্রিয়েট করেন। তারপরে হচ্ছে এইখানে দেখেন এইখানে আসবেন, আপনার হচ্ছে আমাদের এখন কি করতেছিলাম, কি চেক করতেছিলাম, ইউআরএল ফ্রেন্ডলিনেস কিনা, হ্যাঁ। মানে আমাদের এই ওই ওয়েবসাইটের যত ইউআরএল আছে, যত পোস্ট আছে, যত পেজ আছে, ওই ওই পেজ গুলোর ইউআরএল ফ্রেন্ডলি কিনা, হ্যাঁ, ওই ইউআরএল গুলো ইউআরএল ফ্রেন্ডলিনেস কিনা, এটা আমরা কিভাবে চেক করব, সাইট ম্যাপ থেকে, এক্সএমএল সাইট ম্যাপ থেকে, এক্সএমএল সাইট ম্যাপ আসার পরে আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের পোস্ট আর পেজটা, বাদ বাকিগুলো আমরা করব না, হ্যাঁ। যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে প্রোডাক্ট পেজটাও চেক করব, হ্যাঁ। ই কমার্স
আর যদি মনে করেন আমার ব্লগ সাইট হয় তাহলে পেজ আর পোস্ট। হ্যাঁ, মানে পেজ আর পোস্ট এইভাবে একটা একটা করে ওপেন করব, একটা একটা করে ওপেন করব। আর এই যে ওপেন করলাম পোস্ট পেজ, পোস্ট পেজে দেখেন এখানে বলতেছে দিস এক্সএমএল সাইটম্যাপ কন্টেন্স 3 ইউআরএলস, মানে এটা কিন্তু আমরা পোস্টের, এই দেখেন এখানে লেখা আছে পোস্ট সাইট ম্যাপ, আমরা পোস্টের সাইট ম্যাপটা ওপেন করলাম। এখানে আমাদের প্রত্যেকটা পোস্টের আজ পর্যন্ত আমরা ওয়েবসাইটে যত পোস্ট করছি প্রত্যেকটা পোস্টের ইউআরএল দেখা যাচ্ছে। ওয়ান বাই ওয়ান চেক করবেন, এটা কষ্ট একটু পেইনফুল কাজ, বাট এটা করতে হবে। এটা অবশ্যই একটু পেইনফুল কাজ, কারণ আমার ওয়েবসাইট নিউ, এই জন্য দেখেন কত কম আপনার হচ্ছে কি বলে কত কম ইউআরএল দেখাচ্ছে। অনেক ওয়েবসাইটের এখানে হাজার হাজার ইউআরএল থাকতে পারে। আপনাকে চোখ বোলায়ে মানে ওয়ান বাই ওয়ান খুব মানে দ্রুত চোখ বোলাবেন, যে মনে করেন চোখ বোলান একটা দুইটা করে, এরকম চোখ বোলাইতে বোলাইতে দেখবেন যে কোনটাই ইউআরএল এর ভিতর 1 2 3 4 আছে, বা ইউআরএল এর ভিতরে আপনার হচ্ছে কিওয়ার্ড না। এগুলো আসলে পোস্টের ক্ষেত্রে আর প্রোডাক্টের ক্ষেত্রে ওই কিওয়ার্ড গুলো ইউজ হয়, পেজের ক্ষেত্রে না। হ্যাঁ, কিওয়ার্ডের ওইটা বাদ দেন, কিওয়ার্ডের ওইটা দেখতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, পারবেন না। হ্যাঁ, সো আপনারা মেইনলি চেক করবেন যে ইউআরএল টার ভিতরে 1 2 3 4 XYZ এগুলো আছে কিনা, হাবি জাবি। হ্যাঁ, ঠিক আছে, লরেম স্প্যাম, এই যে এইগুলো। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড। তারপরে যদি এরকম হয় ইউআরএলটা আমি দেখে দিই, মানে আপনার হচ্ছে এখানে লরেম স্পাম XYZ, হাউ টু মেক ওয়ার্ডপ্রেস সাইট 1 2 3 4 5 XYZ অমুক তমুক, বা ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে, এগুলো আর কি। এই জাস্ট এগুলো চেক করবেন। হ্যাঁ, যদি এরকম পান যে কোনো একটা ইউআরএল, আমার চেক করতে করতে দেখবেন যে যে ইউআরএল গুলো পাবেন সেগুলো কপি করে এক্সেল ফাইলে রেখে পরে ওই আপনার হচ্ছে মনে করেন এইটার মনে করেন ইউআরএলটা ইউআরএল ফ্রেন্ডলি না, ইউআরএল ভুল আছে, সঠিকভাবে স্ট্রাকচার মানে ইউআরএল স্ট্রাকচার সঠিক নেই। তাহলে করবেন কি, এটা এন্টার করবেন, আলাদা ট্যাবে ওপেন করবেন, তারপরে এডিট পোস্টে যাবেন, ওয়ান বাই ওয়ান এডিট করে দিবেন। হ্যাঁ, যদি ক্লায়েন্ট অ্যাক্সেস দেয়, ওয়েবসাইটের অ্যাক্সেস না দিলে জাস্ট শিটে আসবেন, শিটে এসে ইউআরএল ফ্রেন্ডলিনেস এর এখানে যদি ওয়েবসাইটের সমস্যা থাকে, মানে ইউআরএল এর সমস্যা থাকে, ইউআরএল ফ্রেন্ডলিনেস না হয়, তাহলে এখানে ক্রস দিবেন। মনে করেন অ্যাক্সেস দেয় নাই, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে এসে ক্রস দিবেন ইউর ওয়েবসাইট ইজ নট ইউআরএল ফ্রেন্ডলি। ঠিক আছে, আর এখানে কি দিবেন, এখানে আপনি কোথা থেকে চেক করছেন, সাইট ম্যাপ, এই যে ইউআরএলটা এক্সএমএল সাইট ম্যাপের এই ইউআরএলটা এই যে এখানে বসাই দিবেন। ঠিক আছে, সিম্পল। আপনার হচ্ছে কি বলে এভাবে আমি কিভাবে বলছিলাম আপনাদেরকে, প্রথমে ব্লগ সাইট হলে পোস্ট পেজ, পোস্টের সাইট ম্যাপ পেজ, আর হচ্ছে পেজের সাইট ম্যাপ পেজ। আর যদি ই কমার্স হয় আপনার হচ্ছে করবেন শুধু প্রোডাক্ট পেজের এটা চেক করবেন। হ্যাঁ, আর আমার এটা মনে করেন আমি ওয়েবসাইটে কোর্স বিক্রি করি, তো সার্ভিস যদি দিই, সার্ভিস আবার ই পেজ হয়। হ্যাঁ, মানে এখানে আপনার হচ্ছে কোর্সেস, আমি কোর্স বিক্রি করি, তো এটারও একটু ইম্পর্টেন্ট এই ইউআরএল গুলো চেক করতে হবে। হ্যাঁ, তো এইভাবে দেখে নেবেন কোনগুলো ইম্পর্টেন্ট। কোর্সেস এর এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু আমি এখানে সার্ভিস দিচ্ছি কোর্স, অন্য ওয়েবসাইটে যদি হোম ক্লিনিং সার্ভিস দেয়, তো এখানে একটা হোম ক্লিনিং সাইট ম্যাপ নামে একটা তৈরি হয়ে যাবে। সার্ভিস যেগুলো দিবে মনে করেন সার্ভিস পেজ গুলারও আপনার হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলিনেস কিনা চেক করবেন। হ্যাঁ, আর এডিট করা দেখাচ্ছিলাম, মনে করেন একটা আপনি এইভাবে ওপেন করলেন পোস্ট, এটা এখানে ওইখানে যে একটা ইউআরএল দেখলেন আপনার হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি না, তো ওইটা ওই ওই লিঙ্কটা ওপেন করবেন, এডিট আপনাকে যদি অ্যাক্সেস দেয় ক্লায়েন্ট ওয়েবসাইট কাজ করার জন্য, তো তাহলে আপনার ওই অপশন গুলো দেখতে পারবেন, এডিট পোস্ট। তো ওইখানে আপনার হচ্ছে এডিট পোস্টে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে, এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। তো এরকম একটা ড্যাশবোর্ড আসার পরে আপনার ইউআরএল কোথা থেকে চেক করবেন, ডান সাইডে যাবেন, এই দেখেন ইউআরএল লেখা আছে, দেখছেন, পোস্ট ব্লক, এই যে ব্লগ পোস্ট, এখানে পোস্টে আসবেন, এই দেখেন ইউআরএল লেখা আছে, এখানে ক্লিক করবেন ইউআরএল এর উপরে। তারপর এখানে চেঞ্জ টু টু আমি চাচ্ছি এই স্টপ ওয়ার্ড প্রিপোজিশন আছে ইউআরএল আমি রিমুভ করে দিব। হ্যাঁ, যদি তাহলে আমি এখানে দিয়ে ইন্টার বা আপনার হচ্ছে জাস্ট বাইরে ক্লিক করলাম, তারপরে আপডেট দিয়ে দিলাম, হয়ে যাবে দেখেন।
আপডেটেড নট ভ্যালিড জেসন রেসপন্স। আচ্ছা, যে এটা কেটে দিতে হবে একটু। এবার দেখি, এবার হয়েছে। আপনার হচ্ছে এবার কিন্তু আপডেট হয়ে গেছে ইউআরএল। এখন আমাদের ইউআরএলটা দেখায়, দেখেন চেঞ্জ হয়ে যাবে। দেখেন আগে ছিল এখানে হাউ টু, এখন টুটা উঠাই দিছি, কারণ স্টপ ওয়ার্ড। আপনারা এত কিছু চেক করবেন এই টু, তারপরে যখন আপনারা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলিনেস চেক করবেন, তখন এই যে এইগুলো চেক করতে হবে না, হ্যাঁ। টু অফ মানে আপনার হচ্ছে স্টপ ওয়ার্ড এখানে আছে কিনা, এখানে জাস্ট চেক করবেন 1 2 3, মানে এক্সাম্পল দিয়ে, নাহলে বুঝবেন না। মনে করেন ইউআরএল এর এখানে ফার্স্টে আছে 1 2, বা আপনার 1 2 3, তারপর আবার XYZ এরকম আছে, হ্যাঁ। আপডেট, এখানে দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে রিফ্রেশ দিলে। ইউআরএলটা এবার সরি, এই ইউআরএলটা দেখেন হাবিজাবি, এই 1 2 3 XYZ আছে, তাহলে এই ইউআরএলটা ইউআরএল ফ্রেন্ডলি না। ঠিক আছে, আপনি করবেন কি, এডিট পোস্টে যাবেন, এডিট পোস্টে আসলে যে এই অপশন পাবেন, এখান থেকে লাস্টের এইগুলো রিমুভ করে দিবেন, রিমুভ করে আপডেট দিয়ে দিবেন। তারপরে এখানে এসে এবার রিফ্রেশ দেন। আচ্ছা সরি, এটা এবার হচ্ছে এটা কেটে দিয়ে এখান থেকে এই করতে হবে, আপডেট, বা ইউআরএলটা আমি ওপেন করতে পারি। এবার ভি পোস্ট আপডেট দেওয়ার পর ভি পোস্টে ক্লিক করবেন, এই দেখেন XYZ 1 2 3 উঠে গেছে। এভাবে এডিট করতে হয় আর কি, হ্যাঁ। আরে দেখবেন ইউআরএল যাতে অনেক বড় না হয়ে যায়, মানে এইখানে আপনার হচ্ছে আরো অনেক বড়, হ্যাঁ, অনেক বড়, অনেক লেন্দি না হয়ে যায়, মানে এখানে মনে করেন আরো বড় হয়ে গেছে, এখানে এখানে আরো বড় হয়ে যাচ্ছে। দেখছেন কত বড়, এত বড় ইউআরএল যদি হয় তাহলে সেটা দেখতে কিরকম লাগে না। সো সেক্ষেত্রে ইউআরএলটা ফ্রেন্ডলি হয় না, হ্যাঁ। সো আপনার হচ্ছে ওইটা করবেন না, অনেক বড় ইউআরএল হলে সেটা কেটে ছেড়ে ছোট করে দিবেন। কিভাবে চেক করবেন, এইভাবে চেক করি, সাইট ম্যাপ থেকে এগুলো চেক করবেন আর কি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা মনে করেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল ফ্রেন্ডলি না, তাহলে আমরা ক্রস দিব এখানে, আপনার হচ্ছে ওয়েবসাইটের ইটা দিয়ে দেবো, কি বলে, আহ এই সাইট ম্যাপের ইউআরএলটা দিয়ে দেবো এখানে। তারপর ব্রোকেন লিঙ্ক কিভাবে চেক করবো, হ্যাঁ। ব্রোকেন লিঙ্ক আমরা দুইভাবে, ফ্রি টুলস দিয়েও চেক করে করানো দেখাবো, আপনার হচ্ছে পেড টুলস দিয়েও দেখাবো, হ্যাঁ। ফ্রি টুলস দিয়ে আপনার হচ্ছে এই স্রেপস এর ফ্রি টুলস দিয়ে করা, চেক করা যায়, কয়েকটা টুলস দিয়ে আপনি করতে পারবেন। আপনার হচ্ছে আর এখানে লিখে সার্চ দিবেন ব্রোকেন লিঙ্ক চেকার, গুগলে গিয়ে সার্চ দিবেন ব্রোকেন লিঙ্ক চেকার, ফার্স্টের ইউআরএল brokenlinkcheck.com, এখানে যাবেন, এখানে গিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ধরেন আমি এই ওয়েবসাইটের camerabazaar.net, এই ওয়েবসাইটের আমরা ব্রোকেন লিঙ্ক চেক করবো, হ্যাঁ, ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন ওইটা। So আমরা প্রথমে গুগলে সার্চ দিছিলাম ব্রোকেন লিঙ্ক চেকার, তারপরে brokenlinkcheck.com এ আসলাম, এসে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, ফাইন্ড ব্রোকেন লিঙ্কে ক্লিক করলে দেখেন এখানে ব্রোকেন লিঙ্কের ওই ডাটাটা চলে আসবে, হ্যাঁ। যদি মনে করেন এখানে এখানে সিকিউরিটি কোড দিতে হবে, KTTX ফাইন্ড ব্রোকেন লিঙ্কস, এখানে একটু সময় লাগবে। তো এখানে হবে কি, মনে করেন আপনি যে কয়টা ব্রোকেন লিঙ্ক পাবেন এখানে লিখে দিবেন, হ্যাঁ। দেখি কয়টা আসছে, যদি একটাও না পান তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে লিখবেন 0 ব্রোকেন লিঙ্ক ফাউন্ড, হ্যাঁ। আর এই যে স্ক্রিনশট, এখানে হচ্ছে আপনার এই ইউআরএলটাও দিয়ে দিতে পারেন, বা এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, হ্যাঁ। এখানে এই যে এটার একটা স্ক্রিনশট নেন, তারপর উইন্ডোজ আর এই প্রিন্ট স্ক্রিন, ওইটার হচ্ছে আপনার একসাথে ক্লিক করলে স্ক্রিনশট নেওয়া যায়, হ্যাঁ। বা আপনার হচ্ছে যে স্নিপিং, স্নিপিং টুল থেকে এখানে স্নিপিং টুল, উইন্ডোজে গিয়ে স্নিপিং লিখে সার্চ দিলে একটা টুলস আসে, ওই স্নিপিং টুল, তো এটা ক্লিক করে নিউ, নিউ ক্লিক করবেন, তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন, হ্যাঁ। এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে ওই আপনার ওই কম্পিউটারে সেভ করবেন, সেভ করে তারপর হচ্ছে আপনার ওইটা এইখানে এসে ইনসার্ট করা যাবে,
এখানে কয়টা বলতেছে আমাদের ব্রোকেন লিঙ্ক ওয়েবসাইটে আমরা কয়টা পেলাম? 4টা না? এই দেখেন 4টা বলতেছে, হ্যাঁ 4টা। তো আমরা 4 4 ব্রোকেন লিঙ্ক ফাউন্ড ক্রস দিব, তারপর 4 ব্রোকেন লিঙ্ক ফাউন্ড এখানে আমরা ইনসার্ট করে দেবো স্ক্রিনশটটা। ইনসার্টে যাবেন, হ্যাঁ, ইমেজে যাবেন, ইনসার্ট অ্যান ইমেজ ইন এ সেলস অপশনটা ক্লিক করবেন, করে আপনার এখানে আপলোড করার অপশন আসবে, আপলোড করে দিলে এখানে হয়ে যাবে আর কি। ঠিক আছে, তারপরে এখানে 4টা দেখে এখানে আরেকটা এখানে আপনার হচ্ছে ব্রোকেন লিঙ্ক এগুলো, হ্যাঁ। এখন ব্রোকেন লিঙ্ক তো আপনি বের করে ফেলছেন, তো এখন ব্রোকেন লিঙ্কটা তো আপনাকে আবার করতে হবে, কি বলে, ব্রোকেন লিঙ্কটা তো আপনাকে ঠিক করতে হবে, হ্যাঁ। এগুলো তো আপনার ওয়েবসাইটে ইরর, তাই না? এগুলো তো আপনাকে মানে জাস্ট বের করলে হবে না, এটা সলভও করতে হবে। মানে ব্রোকেন লিঙ্ক ওয়েবসাইটে আছে, তো এটা রিমুভ করে দিতে হবে ব্রোকেন লিঙ্কটা, হ্যাঁ। আপনার কাজ দুইটা মূলত, এক ব্রোকেন লিঙ্ক বের করা, দুই ব্রোকেন লিঙ্ক রিমুভ করা। সো আপনি বের করে ফেলছেন 4টা। সেখানে এখানে এগুলো নিয়ে একটু কথা বলি। 404, তারপর ব্যাড হোস্ট, হ্যাঁ। ব্যাড হোস্ট, ব্যাড হোস্ট তো আপনার হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 404। 404 হচ্ছে মানে এই ইউআরএলটা, এটা মনে করেন এই ইউআরএলটা দেখে কি মনে হচ্ছে এটা কি আপনার ওয়েবসাইটের ইউআরএল? কি একজন বলেন তো, এটা কি ইন্টারনাল ইউআরএল না এক্সটার্নাল? এটা দেখে কি মনে হচ্ছে? আচ্ছা এটা তো আমি বলি না, ইন্টারনাল এক্সটার্নাল সম্পর্কে একটু বলি। মনে করেন একটা কন্টেন্ট নেই, হ্যাঁ, আমার ওয়েবসাইটের, মনে করেন এই যে হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আমরা এডিট পোস্টে যাই, ইন্টারনাল এক্সটার্নাল ইউআরএল আপনাদেরকে একটু শেখাই এটা। ইন্টারনাল মানে কি ভিতরের, এক্সটার্নাল মানে বাইরের, হ্যাঁ। তো মনে করেন আমরা এডিট পোস্টে গেছি, এখানে এই অ্যাঙ্কর এগুলো, আর অ্যাঙ্কর টেক্সটটাও কি সেটাও বলি। এই মনে করেন এই যে কন্টেন্টের ভিতরে দেখেন এই যে এইগুলো একটু অন্যরকম লাগতেছে না? তা ফার্স্ট স্টেপ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এগুলো আন্ডারলাইন করা হয়েছে, ব্লু কালারের দেখা যাচ্ছে, এটা একটু অন্যরকম না? আবার এগুলো আপনার অন্যরকম। হোয়াইল ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি ওয়েবসাইট বিল্ডার, ফ্রি ওয়েবসাইট বিল্ডার এইখানে কিন্তু দেখেন, আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, একটা ইউআরএল দেখা যাচ্ছে, এই যে জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করলে এখানে একটি ইউআরএল দেখা যাবে, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার ইউআরএল, মানে আপনার অ্যাঙ্কর, আপনার হচ্ছে কি বলে এটাকে, এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে আমি ক্লিক করে দেখাই দিই, কি বলে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা। আর এখানে এই ইউআরএলটা আপনার হচ্ছে লিংক করানো হয়েছে এই অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ। যদি আমি এই ওয়েব হোস্টিং এর এখানে একটি ইউআরএল দিতে চাই, মনে করেন এই যে ওয়েব হোস্টিং এর এখানে আমি মনে করেন হোস্টিঙ্গারের একটা, হোস্টিঙ্গারের ওয়েবসাইটের, হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার.com, মনে করেন এই, হ্যাঁ, এটা আমি এখানে, সরি কোথায় গেল, আমরা এখানে ছিলাম নাকি, এই ইউআরএলটা, ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে অ্যাড করব, ওয়েব হোস্টিং এর এখানে লিংক করবো, হ্যাঁ। ওয়েব হোস্টিংটা তাহলে কি হবে, অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কি, তাহলে এটা শিখে ফেললেন। ইউআরএল এ দেখেন কিভাবে ইনসার্ট করে, এটাও দেখাই দিলাম, মানে জাস্ট এটাকে মানে ওয়ার্ডপ্রেসের এইখানে, ওয়ার্ডপ্রেস অ্যাঙ্কর টেক্সট, ওয়ার্ডপ্রেস এখানে আমরা লিংক করব কোন একটা ওয়েবসাইটের ইউআরএল, এটা আদার একটা ওয়েবসাইট, এ দেখেন লিংক হয়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে আর কি কোন একটা আপনার হচ্ছে কিওয়ার্ড কে বা ওয়ার্ড কে লিংক করানো যায়, হ্যাঁ। যে কিওয়ার্ড, এটা তো একটা ওয়ার্ড বা কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস, তো এটাকে আমরা লিংক করাইছি এই ওয়ার্ড হোস্টিংকারের এই ইউআরএল এর সাথে। সো এইখানে হবে কি, ওয়ার্ডপ্রেসটা অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে, হ্যাঁ। ওয়ার্ডপ্রেসটা হবে অ্যাঙ্কর টেক্সট এর নাম হবে। আর এখানে এই হোস্টিংগারের যে ইউআরএলটা দিছি এটা একটা এক্সটার্নাল লিংক হয়ে যাবে, হ্যাঁ। এক্সটার্নাল লিংকটা বুঝে গেলেন, মানে এই ইউআরএলটা এক্সটার্নাল লিংক, মানে এখানে যদি আমরা আপডেট দিই, আপডেট দিয়ে আমরা ভিউ পোস্টে যাবো, হ্যাঁ।
ভিউ পোস্টে গেলাম। তারপরে আমরা একটু আগে কোনটা হোস্টিংকারের ওই ইউআরএলটা কোথায় অ্যাড করছিলাম, ওয়ার্ডপ্রেসের এখানে। তো আমরা এটাকে এইখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের হোস্টিংকারের ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এটা একটা এক্সটার্নাল লিঙ্ক, মানে এটা বাইরে নিয়ে যাচ্ছে, মানে আমার ওয়েবসাইট থেকে। এটা তো আমার শিখতে চাই ডট নেট ওয়েবসাইট। ওয়েবসাইটে আমি একটা কন্টেন্ট পাবলিশ করছি। কন্টেন্টের ভিতরে অ্যাঙ্কর টেক্সট ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের অ্যাঙ্কর টেক্সট আমরা ইউআরএল দিছি হোস্টিংকারের, লিঙ্ক করেছি। লিঙ্কটা দেওয়ার পরে আমরা যদি আমাদের কন্টেন্টে পাবলিশ করে আপডেট করে কন্টেন্টের মানে কন্টেন্টটা আমরা ভিউ করি বা দেখি, তখন হচ্ছে আমরা এখানে এসে যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, ক্লিক করলে আমাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা এক্সটার্নাল অ্যাক্টিভিটি হয়ে গেল, বা এক্সটার্নাল আপনার এটা কি আপনার এক্সটার্নাল লিঙ্ক বলবে কোনটা? এই যে এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। হ্যাঁ, এটা অ্যাঙ্কর টেক্সট হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর এক্সটার্নাল লিংক হচ্ছে এই যে বাইরে নিয়ে গেল, এই এই ওয়েবসাইটে নিয়ে গেল, ইউআরএল এ নিয়ে গেল, এটা হচ্ছে একটা এক্সটার্নাল লিংক। হ্যাঁ, ঠিক একইভাবে ইন্টারনাল লিংকটাও দেখে দিই, বাইরে নিয়ে গেল অন্য ওয়েবসাইটে, অন্য আদার একটা ওয়েবসাইটে নিয়ে গেল, এই জন্য এটা এক্সটার্নাল। আর ইন্টারনাল হলে মনে করেন এটা আমার ডোমেন, এটা আমার ইউআরএল, মানে আমার ওয়েবসাইটে মানে আমি যদি ওই ইউআরএল এ ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটে রাখবে, আমার ওয়েবসাইটেই অন্য একটা পেজ শো করবে। হ্যাঁ, এটা আমি দেখাই দিই। মনে করেন এখানে ইনস্টলেশনের এখানে এটা এনকোড টেক্সট করব, এটা এখানে আমরা এই ইউআরএলটা দিয়ে দিলাম, শিখতে চাই ডট নেট। কেউ এখানে ক্লিক করলে শিখতে চাই ডট নেটে নিয়ে যাবে। আপডেট করলাম, ভিউ পোস্টে যাব। তারপরে সে ইনস্টলেশনে মাত্র আমরা শিখতে চাই ডট নেটটা কোথায় অ্যাড করছি, লিঙ্কটা ইনস্টলেশনের এখানে, এখানে ক্লিক করব। দেখেন আমাদেরকে শিখতে চাই এখানে নিয়ে যাচ্ছে, দেখছেন কি বলে? আমাদেরকে শিখতে চাই এখানে এই পেজে নিয়ে আসলো। তাহলে আমাদের ওয়েবসাইটেই নিয়ে আসলো না? মানে এইটার আগের পেজটা দেখাই, এই যে দেখেন শিখতে চাই ডট নেট, হাউ হাউ মানে হাউ টু মেক ওয়ার্ডপ্রেস সাইট, এই কন্টেন্টটা কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে মাত্র। হ্যাঁ, মনে করেন আমাদের আমাদের মনে করেন কি আমাদের ওয়েবসাইটেরই তো কন্টেন্ট এটা, আমাদের ওয়েবসাইটেরই ইউআরএল। তারপর আবার ইনস্টলেশনে ক্লিক করেন, আমাদের ওয়েবসাইটে আবার নিয়ে যাবে আপনাকে। শিখতে চাই ডট নেট আমাদের ওয়েবসাইটে নিয়ে গেল না? তাহলে এটা ইন্টারনাল অ্যাক্টিভিটি, বা আমাদের ওয়েবসাইটে নিয়ে গেল, ইন্টারনাল লিঙ্কিং হয়েছে এটা। হ্যাঁ, এটাকে ইন্টারনাল লিঙ্ক বলে। আর এক্সটার্নাল লিঙ্ক তো বাইরের ওয়েবসাইটে নিয়ে গেলে এটা আর কি। তো এটা ব্রোকেন লিঙ্ক দুই ধরনের হয়। হ্যাঁ, একটা ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক, এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাবো ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক কেমন হয়, এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক কেমন দেখতে হয়। হ্যাঁ, মনে করেন এই এডিট পোস্টে গেলাম, ইনস্টলেশনের এখানে ইউআরএল এর এখানে XYZ, এটা দিলাম সেভ। আর এটা আমাদের ওয়ার্ডপ্রেসে দিছিলাম হচ্ছে এক্সটার্নাল হোস্টিংয়ারের এটা। এখানে আমরা XYZ যা খুশি দিলাম, দিয়ে সেভ করি, আপডেট দিই। ভিউ পোস্টে যাই। তারপরে হচ্ছে দেখেন আমরা এই ওয়ার্ডপ্রেসের এখানে এক্সটার্নাল লিঙ্কিং করেছিলাম, তো এখন আমরা ওই লিঙ্কটা ওপেন করি। সরি, অন্য জায়গায় কোথায় ওপেন করলাম, এটা আমরা ওপেন ইন নিউ ট্যাব, নিউ উইন্ডোজ। কোথায় করেছিলাম এটা, মনে হয় ওয়ার্ডপ্রেসে এখানে নাকি ওখানে, নাকি ওয়েব হোস্টিং এর এখানে? আচ্ছা যাই হোক, দাঁড়ান, এটা আমরা আচ্ছা, এটা নিই, এডিট পোস্ট।
মনে করেন জেনারেলি এটাই আমরা করব। এখানে এটা অ্যাঙ্কর টেক্সট। জেনারেলি এখানে আমরা এক্সটার্নাল একটা লিংক দিলাম, brokenlinkcheck.com। এটা, হ্যাঁ, এটা একটা এক্সটার্নাল লিঙ্কিং হয়ে গেল, এই যে এটা। হ্যাঁ, জেনারেলিটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, আর এখানে আমরা একটা এক্সটার্নাল লিংক অ্যাড করছি। তো আমরা এখন দেখাবো এক্সটার্নাল ব্রোকেন লিংক কিরকম দেখতে হয়। হ্যাঁ, আর এখানে ঠিক আছে, আপডেট করলাম। এক্সটার্নাল ইন্টারনাল ব্রোকেন লিংক দুইটা একসাথে দেখা দিচ্ছে এখনই। 1 মিনিটের ভিতরেই এটা দেখে তাড়াতাড়ি মুভ ফরওয়ার্ড করতে হবে, এবং নেক্সট ব্যাচের ক্লাস 9:30টায় তাড়াতাড়ি শেষ করতে হবে আর কি। এ দেখেন এখানে হচ্ছে জেনারেলি, এখানে হচ্ছে আপনার আমরা এক্সটার্নাল লিংক অ্যাড করলাম মাত্র। ওপেন ইন এ নিউ ট্যাব করেন, দেখেন 404 দেখাচ্ছে, দেখছেন? 404 পেজ নট ফাউন্ড, এটা একটা ব্রোকেন লিংক। যে পেজ ওপেন করলে আপনার 404 দেখাবে বা কোনো কন্টেন্ট দেখায় না, সেটা হচ্ছে আপনার হচ্ছে ব্রোকেন লিংক। হ্যাঁ, সো এটা একটা এক্সটার্নাল ব্রোকেন লিংক এই কারণে, কারণ হচ্ছে এটা আমরা অন্য ওয়েবসাইটে আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের ওয়েবসাইটে কন্টেন্টের কোনো একটা করে বা কোনো একটা লিঙ্কিং এখানে মানে কোনো একটি ওয়েবসাইটে যদি ইনস্টলেশনে ক্লিক করেন, আমাদের ওয়েবসাইটে দেখেন নিয়ে যাবে। হ্যাঁ, এ দেখেন এটা একটা ইন্টারনাল লিংক, কারণ শিখতে চাই ডট নেট আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে নিয়ে গেল। আর ওইটা কোথায় ছিল? ওইটা ছিল brokenlink.check.com, এই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছিল অন্য একটা ওয়েবসাইটে। এটা এটা এক্সটার্নাল লিংক। তো এই লিংকে নিয়ে যাওয়ার পরে আমাদের 404 দেখাচ্ছে, তার মানে এটা একটা ব্রোকেন এক্সটার্নাল লিংক হবে। হ্যাঁ, আর ইন্টারনাল ব্রোকেন লিংক এরকম দেখতে হবে। উপস দ্যাট পেজ ইন কান্ট বি ফাউন্ড, বা এখানে লেখা থাকতে পারে 404, বা এখানে কোনো কন্টেন্ট থাকবে না, এরকম শো করবে। হ্যাঁ, মানে এই উপস দ্যাট পেজ কান্ট বি ফাউন্ড, এই এই জায়গা কি লেখা থাকতে পারে? এই জায়গায় আপনার হচ্ছে এই যে 404 পেজ নট ফাউন্ড, এক এক ওয়েবসাইট এক এক রকম দেখায়। হ্যাঁ, মূলত পেজটা খুঁজে পাবেন না। হ্যাঁ, এখানে কোনো কন্টেন্ট পাবেন না, ফাঁকা, কিছুই নাই, দেখতেছেন না? অথচ এখানে দেখেন কন্টেন্ট আছে, হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়েবসাইটে এটা এখানে কন্টেন্ট আছে, তার মানে এটা 404 না। ঠিক আছে, ইউআরএল ওপেন করলে এখানে আপনার হচ্ছে 404 দেখাচ্ছে না, বা এখানে কোন কন্টেন্ট আছে, তাহলে এটা ব্রোকেন লিংক হবে না। যদি এখানে এরকম হতো, হ্যাঁ, দেখেন এখানে ব্রোকেন লিংক, এটা কিন্তু আবার ব্রোকেন লিংক হয়ে গেল, কারণ এখানে কোনো কন্টেন্ট নেই। আবার আপনি এখানে এটা রিমুভ করেন, এন্টার দেন, কন্টেন্ট দেখাচ্ছে। এটা কিন্তু আবার ব্রোকেন লিংক না। হ্যাঁ, তো আপনার এখান থেকে মনে করেন কোথা থেকে চেক করতেছিলেন, এখান থেকে আপনি এখান থেকে 4টে ইউআরএল দেখাইছিল না? তো মনে করেন 4টে ইউআরএল এর একটা ইউআরএল এরকম দেখতে, ধরে নেন, 4টে ইউআরএল এর একটা ইউআরএল এরকম দেখতে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এখানে একটা আপনার হচ্ছে এখানে মনে করেন আহ, 4টে ইউআরএল এর একটা ইউআরএল এরকম দেখতে হবে। তো আপনি করবেন কি, ওই ইউআরএলটা ওইখান থেকে যেখানে টুলসে ওইখান থেকে কপি করে একটা আলাদা ট্যাবে ওপেন করে, এখানে এডিট পেজ বা এডিট পোস্ট বা এডিট প্রোডাক্ট, এই তিনটার একটা দেখাবে অপশন, দেখে আপাতত দেখাচ্ছে না এখানে। হ্যাঁ, আপনার হচ্ছে বাট আপনাদের দেখাবে এডিট, এই যে আপনাদের যদি ক্লায়েন্ট অ্যাক্সেস দেয় তখন আপনাদের এই রকম অপশন এখানে ওয়ার্ডপ্রেসে দেখাবে। হ্যাঁ, তো এখানে দেখতে পারবেন যে এডিট পোস্ট, এডিট পেজ, এডিট প্রোডাক্ট, এরকম যদি অপশন পান, এরকম পাবেন, তো ওইখানে আপনার এডিট পোস্ট যদি থাকে এডিট পোস্টে যাবেন, যে কোনো একটা থাকবে। হ্যাঁ, এডিট পেজ থাকলে এডিট পেজ। হ্যাঁ, আম, আপনার হচ্ছে যেমন এখানে দেখেন এডিট পোস্ট দেখাচ্ছে, এই যে এডিট এডিট এলিমেন্টরের পাশে। হ্যাঁ, এই আপনার হচ্ছে এডিট পোস্টটা দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে এডিট পেজ থাকতে পারে বা এডিট প্রোডাক্ট থাকতে পারে, যেটাই থাকুক সেটাই ক্লিক করবেন। ক্লিক করে আম, ওই আপনার হচ্ছে ওইখান থেকে আপনার হচ্ছে কন্টেন্টটাকে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, ওই পেজটাকে, পোস্টটাকে, প্রোডাক্ট পেজটাকে ডিলিট করে দিতে হবে, অথবা কন্টেন্ট দিয়ে দিতে হবে ওই পেজে। বুঝতে পারছেন? মানে ওই পেজে, মানে ওইটা তো একটা ব্রোকেন লিংক আর কি। তো কেউ যদি ওই ব্রোকেন লিংক মানে আপনার হচ্ছে ভিজিট করে, তার একটা খারাপ এক্সপিরিয়েন্স হবে।
তো সেক্ষেত্রে আপনাদেরকে ওই পেজটা রিমুভ করে দিতে হবে, অথবা ওইখানে একটা কন্টেন্ট দিয়ে দিতে হবে। হ্যাঁ, কন্টেন্ট কিভাবে দেয়, এখানে যে এইভাবে প্রথমে টাইটেল, তারপরে ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশনের এখানে কন্টেন্ট দিয়ে দিতে হয় আর কি। প্রোডাক্ট ই কমার্সের জন্য কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, এটা তো ব্লগ সাইটের জন্য কন্টেন্ট কিভাবে দেয় সেটা আর কি। হ্যাঁ, এখানে যেভাবে আছে এবার ব্লগ পোস্ট করতে হয়। হ্যাঁ, এখানে টাইটেল দিতে হয়, তারপরে এখানে কন্টেন্ট দিতে হয় আর কি। হ্যাঁ, আর প্রোডাক্ট ই কমার্সের জন্য প্রোডাক্ট অ্যাড করতে হয়, ওটা দেখাই দিব না কিভাবে প্রোডাক্ট অ্যাড করে। ঠিক আছে, তো করবেন কি, এখানে আপনি আসলেন, আসার পরে আপনার হচ্ছে এখানে ডিলেট অপশন থাকে, ডিলেট করে দিবেন। পোস্ট, এই যে মুভ টু ট্র্যাশ, এটা করলে হয়। হ্যাঁ, মুভ টু ট্র্যাশ করে দিবেন, দেখবেন ট্র্যাশ হয়ে গেছে, ডিলিট হয়ে যাবে। এই কন্টেন্ট কিন্তু আর নাই। হ্যাঁ, মানে এখন কিন্তু আমরা এই পেজ, এই দেখেন কন্টেন্টই হারিয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। এখন আপনাকে ট্র্যাশে যে আরেকটা কাজ করতে হবে, মনে করেন প্রথমে ওইখান থেকে মুভ টু ট্র্যাশ করবেন, বা ওইখানে ডিলিটের ওইটা ওইখানে করে আপনার আহ, মানে আপনার যদি এটা পোস্ট হয় তাহলে পোস্ট অপশনে এসে অল পোস্টে যে ট্র্যাশে এসে এই যে ডিলিট পার্মানেন্টলি এটা করে দিবেন। ঠিক আছে, হয়ে গেল। আর আপনি যদি চান যে আমি কন্টেন্ট দিব ওই পেজে, কন্টেন্ট দিবেন, কিভাবে দিবেন আমি বলছি না, ব্লগ হলে ব্লগ দিবেন। যদি ওই আপনার হচ্ছে এখানে ব্লগ দেওয়ার প্রয়োজন হয় ব্লগ দিবেন, প্রোডাক্ট অ্যাড করার প্রয়োজন হলে প্রোডাক্ট অ্যাড করে দিবেন, এটা আর কি। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে আমরা ওই, আর শীটের ওখানেও লিখে দিবেন। হ্যাঁ, মানে আপনি যে ফ্রি টুলস এর এটা ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি, সবাই ই করে রাখবেন। কোথায় গেল ব্রোকেন লিঙ্ক? সাথী ভাই এই শীটটা শেয়ার করবেন না আমাদের? শীট তো অলরেডি শেয়ার করেছি ভাই। হ্যাঁ, ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ভাই, ভিডিও হ্যাঁ, রেকর্ড, সেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনাদের, মানে এখান থেকে ব্রোকেন লিঙ্কটা চেক করবেন। হ্যাঁ, শোন ভাই, আপনি যে ওয়েবসাইটটা দিচ্ছেন ওই থিমটা কি এইটাই রাখবো না থিম কোনো চেঞ্জ করব? থিম আপনার ইচ্ছা ভাই, আপনার যে যে থিম দিয়ে ইচ্ছা, আপনি যে থিম ইচ্ছা সেটাই অ্যাড করতে পারবেন। না আপনি কোনো সাজেস্ট আছে নাকি না এই জন্য? সাজেস্ট কি আপনার হচ্ছে অ্যাস্ট্রা বা জেনারেট আপনার প্রেস, ব্লগ পোস্টের জন্য একটা থিম জাস্ট এক্সট্রা প্র্যাকটিস না? করবেন না, প্র্যাকটিস করার জন্য মনে করেন ই করেন ওই অ্যাস্ট্রা বা জেনারেট প্রেস, ওইগুলো, তারপরে উ এক্সট্রা কমার্স, গুলো আগে ওইগুলো অ্যাড করে প্র্যাকটিস করতে হবে। ই কমার্সের জন্য এক্সট্রা না, ই কমার্সের এক্সট্রা আমরা ব্লগ পোস্টের জন্য প্লাগইন, না উ কিসের কমার্স জন্য? প্লাগইন, এই যে আমি অ্যাড করছি প্লাগইন। হ্যাঁ, উ কমার্স একটা প্লাগইন, থিম না। না, ই ই কমার্স কমার্স তো প্লাগইন প্লাগইন জানি। গিয়ে অ্যাড করবেন, প্লাগইন থেকে অ্যাড করবেন। ই কমার্স এসইও করার জন্য ই কমার্স তো লাগবে, তাই না? ই কমার্স এসইও প্র্যাকটিস হ্যাঁ করার জন্য তো হ্যাঁ। দরকার। তারপরে এই যে র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট আপনি প্লাগইনে গিয়ে ই আমি করবেন। আপনার ই করে করছি, আপনি র্যাঙ্ক থিমসে ম্যাথ গিয়ে করছি, ক্লাসিক এডিটর করছি। জি, র্যাঙ্ক ম্যাথ করছি, ক্লাসিক এডিটর করছি, এলিমেন্টার করছি, তারপর ডাব্লিউ জিটিএম করছি, তারপর ডাব্লিউপি কোড করছি। আচ্ছা, খুব ভালো করছেন ভাই, এগুলো করে রাখছেন, ভালো করছেন। আচ্ছা, কন্টেন্ট অপটিমাইজেশন নেক্সট। হ্যাঁ, ব্রোকেন লিঙ্কটা দেখাই দিছি। আচ্ছা, আর এগুলো আপনার ব্রোকেন লিঙ্ক, তারপরে এই যে এই সব কিছু এখানে যা মেটা, মিসিং মেটা, ডুপ্লিকেট মেটা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইমেজ, এখানে ইমেজটা কই, আপনার হচ্ছে ব্রোকেন ইমেজটা আপনার প্রিমিয়াম ওইটা দিয়ে চেক করবেন, চেক করতে পারবেন। হ্যাঁ, ফ্রি টুলস দিয়েও চেক করা যায়। ব্রোকেন ইমেজটা এখানে add করে দিলে ভালো হয়। ব্রোকেন ইমেজ কোথা থেকে চেক করে জানো? আমি ভাই ফ্রি টুলস দিয়ে কাজ করি না, অনেক বছর হয়ে গেছে। লাস্ট কবে কাজ করছি, 3 বছর আগে। ইমেজ, ব্রোকেন আপনার ইমেজ পেজ দেখানো ঝামেলা। ব্রোকেন এজেন্সি অ্যানালাইটিক্স দিয়ে আগে করছিলাম ব্রোকেন ইমেজ চেক। হ্যাঁ, ব্রোকেন ইমেজ চেকার অনলাইন, ব্রোকেন লিঙ্ক, টা অনেকটা সেম, জাস্ট ওই আপনার হচ্ছে ওরা ইউআরএল দিয়ে দিবে, এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, ব্রোকেন ইমেজটা বাদ দেন আপনারা,
ওখানে লিঙ্কটা বের করে দিবেন খালি ক্লায়েন্টকে। ফ্রি টুল ক্লায়েন্টকে বলবেন আপনি যদি পেইড টুলস দিয়ে মানে কাজ করলে আপনার হচ্ছে আরো ভালো, মানে অনেক কিছু চেক এখানে ফ্রিতে তো সবকিছু চেক করা যায় না, প্রিমিয়াম টুলস লাগবে, এটার জন্য টাকা চাবেন। যদি টাকা দেয় তাহলে প্রিমিয়াম টুলস ওই 1000-1200 টাকা বা 400 টাকা দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, মান্থলি 400-500 টাকা এসিএম রাশ পাওয়া যায়। হ্যাঁ, কোথা থেকে পাবেন আমি দেখাই দিই। ডিজিটাল ভিশনে যাবেন, মনে করেন ক্লায়েন্টকে বলছেন যে মানে ক্লায়েন্টকে বলছেন যে আমার প্রিমিয়াম টুলস লাগবে, ক্লায়েন্ট বলতেছে যে প্রিমিয়াম টুলস তো অনেক ডলার হয়, আমি দিতে পারবো না। তখন আপনি বলবেন কি না আমার $4-5 দিলে হয়ে যাবে। হ্যাঁ, $4-5 দিয়ে পাওয়া যায়, আমি হচ্ছে থার্ড পার্টি থেকে নিয়ে কাজ করতে পারবো। তো ডিস্ট্রিবিউশন এখানে আসবেন, তখন সে যদি $4-5 দেয় তাহলে আপনারা এই ডিস্ট্রিবিউশনে এসে এই দেখেন এসিএম রাশ কত বলতেছে, 499 টাকা। হ্যাঁ, একজন ইউজ করতে পারবে, মাল্টিপল পার্সন ইউজ করতে পারবে না। আপনি যদি 2-3টা কম্পিউটারে এটা ইউজ করতে চান ব্লক করে দিবে, আপনার ইউজই করতে পারবেন না। হ্যাঁ, এরকম। তো ডিজিটাল ভিশনে যাবেন, যে এই যে একটু স্ক্রল করে নিচে আসলে এই যে পেয়ে যাবেন এসিএম রাশটা নিবেন। এসিএম রাশে কিভাবে আপনার হচ্ছে সব বের করে আমি দেখাই দিচ্ছি একটু পরে, আগে এগুলো শেষ করি। এই স্রেফ এসিএম রাশ দিয়ে এই অডিট রিপোর্টটা কিভাবে করবেন, হ্যাঁ, অডিট রিপোর্ট কিভাবে বানাবেন, এগুলো সব কিভাবে চেক করবেন, একদম ইজি। আচ্ছা, তারপরে এখানে কন্টেন্ট অপটিমাইজেশন, এটা কিছু করা লাগবে না। গুগল পেজ স্পিড এগুলো চেক করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে চেক করবেন দেখাই দিই। মানে ওয়েবসাইটের পেজের স্পিড কিরকম, এটা চেক করতে হলে এখানে লিখে দেবেন, লিখবেন হচ্ছে ওয়েবসাইট স্পিড চেকার, ওয়েবসাইট স্পিড টেস্ট, এটা লিখবেন, সার্চ দিবেন। এই যে পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভ, এটা গুগলেরই। হ্যাঁ, আচ্ছা ভাই, যে প্রোডাক্ট সাইটে স্পিডটা চেক করবেন, আমি দেখাই দিই। এটা ওয়েবসাইটে ধরেন চেক করব, এইটার এখানে এসে ইউআরএলটা দিয়ে অ্যানালাইসিস ক্লিক করবেন, দেখেন এখানে রেজাল্ট চলে আসবে। ডায়াগনোস একটু টাইম লাগবে, হ্যাঁ, একটু সময় লাগবে, সময় লাগবে। এটা চেক হইতে থাকুক। আর একটা আছে ওয়েবসাইট ফ্রেন্ডলিনেস কিনা, এটাও গুগলের একটা ওয়েবসাইট থেকে চেক করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লিখে সার্চ দিবেন ওয়েবসাইট ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলি ফ্রেন্ডলি চেকার, এই যে ফ্রেন্ডলি টেস্ট, এই দেখেন গুগলের ওয়েবসাইটের থেকে চেক করতে হবে। কই গেল গুগল, গুগল কি ব্যাপার, ভেঙে গেল নাকি? এজার্স এখনো ডায়াগনোসিস ইস্যুস হয়ে গেছে। আচ্ছা, পেজের স্পিড ওইটা দেখেন। হ্যাঁ, মানে ওয়েবসাইটের লিংক দিলাম, তারপরে ডেস্কটপ দুইটা ভার্সনে চেক করা যাবে, ডেস্কটপে কিরকম পারফরমেন্স আপনার ওয়েবসাইটের, মোবাইলে কিরকম। ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে দেখবেন যে এখানে 29 মানে খুব বাজে। হ্যাঁ, ইয়েলো হলে মোটামুটি ভালো পারফরমেন্স, গ্রিন হলে খুব ভালো পারফরমেন্স। ট্রাই করবেন যে অ্যাটলিস্ট 70-80 যাতে হয়। হ্যাঁ, 90 হলে খুব ভালো। সেখানে বলতেছে কত, ডেস্কটপে 29 মানে খুবই বাজে। এটা আপনাকে লিখে দিতে হবে এখানে, যে আর স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কিভাবে নিতে হয় দেখাইছি। ওয়েবসাইট মোবাইল কি বলে গুগল পেজ স্পিড, এটা এখানে বলতেছে 29, 29, 29, এখানে ই করে দিবেন, যেহেতু খুবই বাজে এখানে খরচ দিয়ে দিবেন। তারপরে মোবাইলে এখানে যাবেন, এখানে মোবাইলে 29, খুবই বাজে অবস্থা দেখতেছি। এটা এক এক সময় এক এক রকম রেজাল্ট দেখাতে পারে, বাট কাছাকাছি হবে। হ্যাঁ, তাহলে একটু পরে চেক করলেন 29 জায়গায় 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, হতে পারে।
29, দুটাই বাজে অবস্থা। যদি অ্যাভারেজ হতো, মানে এখানে যদি 50 থেকে 89 হতো ইয়োলো, তাহলে এখানে যদি মনে করেন 50 হয়েছে তাহলে ইয়োলো, তাহলে আপনার এই এটা দিবেন, এটা দিয়ে এখানে পেস্ট করবেন, দিয়ে এখানে 50 দিয়ে দিবেন, এরকম আর কি। যদি গ্রিন হয় মনে করেন 90 থেকে 100, তাহলে এখানে গ্রিন দিবেন, এখানে মনে করেন 90 হয়েছে তাহলে 90, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে গ্রিন, এটা আর কি, এরকম। আচ্ছা, পরেরটা হচ্ছে ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা, এটা, হ্যাঁ, সেটা কি ব্যাপার, টেস্ট করার অপশন নাই নাকি? আচ্ছা, আছে আর কি, হ্যাঁ। জাস্ট এইখানে ওয়েবসাইট ফ্রেন্ডলি টেস্ট গুগল লিখে সার্চ দিলে আপনার হচ্ছে এখানে দেখেন আমাদেরকে এখানে নিয়ে আসবে, তারপরে যে ওপেন দা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট বাটন, এখানে ওই বাটনে ক্লিক করবেন, দেখেন আপনাদেরকে নিয়ে যাবে developer.chrome ডক্স লাইট ওয়েট ওভারভিউ, এখান থেকে চেক করা যাবে না? কি কি করতে বলতেছে? কি ব্যাপার, ওই অপশনটা কই গেল? অন্য টুলস দিয়ে দেখাই দিতালি। আপডেট হয়েছে মনে হয় কিছু একটা, এখানে আপডেট আসছে, এখানে ক্লিক করলে নিয়ে যেতে হবে ডিরেক্টলি। যাই হোক, ঘন ঘন আপডেট দিচ্ছে। এসইও টুলস স্মল এসইও টুলস ডট কমে যাই, দেখি এখান থেকে চেক করি। ওইটার ইউআরএলটা নিই, স্মল এসইও টুলস, এই যে এখান থেকে কোথায় এই যে ইউআরএল দেওয়ার অপশন আছে, এখান থেকে আপনি ইউআরএল ওয়েবসাইটের ইউআরএলটা দিলেন। তো এখানে এসে আরেকটা ওয়েবসাইট ওপেন করছি, হ্যাঁ, ওই আবার এটা দেখাচ্ছে, এটা ক্রস করে কেটে দিচ্ছি বাবা। আর যে কোন ওয়েবসাইট থেকে দেখি, এখান থেকে ইউআরএলটা দিয়ে ক্যাপচা দিছিলাম না, ক্যাপচাটা দিয়ে নি, দাঁড়ান। কি ব্যাপার, ক্যাপচা দেওয়ার অপশন কই? কি একটা ঝামেলা না? এখান থেকে তো আপনার হচ্ছে এই অপশনটা ছিল, এখন আপডেট করছে মনে হয়। যাই হোক, কেটে দিয়ে এখানে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট,
টেস্ট নেট কাটে না কেন? ভাইয়া ট্যাব হয়ে হচ্ছে গেছে। এই যেখানে দেখেন রেজাল্ট দিছে, হ্যাঁ? এই আপনারা যে ওয়েবসাইট থেকে চেক করবেন technicalseo.com, হ্যাঁ? মোবাইল ফ্রেন্ডলি এখানে না, যেহেতু ক্রস আসছে, হ্যাঁ? যদি এটা মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট হতো তাহলে আপনার ঠিক আসতো। যদি এই রেজাল্ট গুলো 100% অ্যাকুরেট না, বাট ঠিক আছে, বাট অনেকটা অ্যাকুরেট। মনে করেন আপনি তো চেক করলেন এখানে, এখানে আপনি ক্রস দিয়ে দিবেন, হ্যাঁ? ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডনেস ক্রস উপস ইউর ওয়েবসাইট ইজ নট, যদি এটা টিক মানে ওই 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 আপনার হচ্ছে ওইখানে দেখাতো যদি মোবাইল ফ্রেন্ডলিনেস ইয়েস বা টিকটা দেখাতো, তাহলে এখানে আমরা টিক দিয়ে দিতাম। ঠিক আছে, এখানে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এখানে কিভাবে ইনসার্ট করবেন এটাতে একদম ইজি ইনসার্ট করে দিবেন এখানে। চ্যাট বক্স আমি দিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইট থেকে আপনারা এটা চেক করবেন, হ্যাঁ? এটা দিয়ে দিছি। তারপর হচ্ছে ইউজ অফ স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ, এটাও চেক করতে হবে, হ্যাঁ? স্কিমা মার্কআপ চেকার দেখে সার্চ দিবেন। এখন কথা হচ্ছে আপনি তো এই তিনটা চেক করলেন, পেজ স্পিড, মোবাইলে কিরকম, ডেস্কটপে কিরকম, তারপরে ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা, এগুলো তো চেক করলেন। এখন আপনার কাজ কি? জাস্ট চেক করা পর্যন্ত আপনার কাজ, নাকি এরপরে আরো কাজ আছে? এই তিনটা নিয়ে এখন কথা হচ্ছে, তিনটা নিয়ে আপনার আর কোনো কাজ নেই। ঠিক আছে, ডেভেলপারের কাজ বাকিটা আপনি জাস্ট শিট বানিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট তখন এটা দেখবে। আর ক্লায়েন্টকে অবশ্যই বলে দিবেন এখানে অনেক কিছু আমি নিজেই চেঞ্জ করতে পারছি, হ্যাঁ? যেগুলো আমার দ্বারা আপনার হচ্ছে চেঞ্জ করা যায় সেগুলো আমি তো এডিট করে দিব, হ্যাঁ? মানে আপনি জাস্ট অডিট রিপোর্ট করবেন, তারপর তো ওয়েবসাইটে কাজ করতে হবে, হ্যাঁ? মানে ইস্যু গুলো নিয়ে কাজ করতে হবে। সব ইস্যু নিয়ে আপনি কাজ করতে পারবেন না, হ্যাঁ? এই ইস্যু গুলো নিয়ে কাজ করতে পারবেন, ডুপ্লিকেট পেজ টু, তারপরে অনেকগুলো নিয়ে কাজ করতে পারবেন এখানে। বাট এই যে নিচের এগুলো নিয়ে কাজ করতে পারবেন না, হ্যাঁ? উপরে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন, দু একটা জিনিস বাদে, হ্যাঁ? যেমন এইচটিটিপিএস এগুলো আর কি, যাই হোক। তারপরে কাস্টম ওয়েবসাইট হলে এক্সএমএল সাইট ম্যাপ ডেভেলপারকে দিয়ে করাইতে হবে। এগুলো আপনি পারবেন না, দু একটা জিনিস পারবেন না, ওইগুলো ক্লায়েন্টকে বলবেন যে এগুলো তো আমি পারবো না, ডেভেলপার, আপনার ওয়েবসাইট ডেভেলপারকে দিয়ে করান। ঠিক একইভাবে এই তিনটাও আপনার ওয়েবসাইট ডেভেলপারকে দিয়ে করান। যে আপনার ওয়েবসাইটের স্কোর বাজে 29, এখানে তখন দেখছিলাম আমরা কত 29, সরি 29, তারপরে এখানেও 29, মানে আপনার হচ্ছে রেড মার্ক, হ্যাঁ? সো ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সনে, মোবাইল ভার্সনে ওয়েবসাইটের পেজ স্পিড ভালো না, হ্যাঁ? মানে লোডিং স্পিড আর কি, যে আমরা এখানে মানে যে কয় সেকেন্ডে কেমন কি আপনার লোডিং সময় নিচ্ছে, আপনার ওইটার মানে লোডিং পারফরমেন্স কি রকম আর কি। তো ওইটা আপনার হচ্ছে 29 স্কোর দিচ্ছে, মানে বাজে পারফরমেন্স। তো এটা আপনি ক্লায়েন্টকে বলতে হবে, এটা আপনার ডেভেলপারকে দিয়ে ওয়েবসাইটের পেজ স্পিডটা বাড়ান, ওয়েবসাইটের পেজের স্পিডটা বাড়াইতে হবে ডেভেলপারকে দিয়ে, এটা বলে দিবেন। ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা না, সো ক্লায়েন্টকে বলবেন আপনার ওয়েবসাইটটা মোবাইলে ফ্রেন্ডলিনেস না, মোবাইলের জন্য ইউজার ফ্রেন্ডলি না, হ্যাঁ? মোবাইলের জন্য ফ্রেন্ডলি না। সো এটা তো খারাপ, মানে অবশ্যই খারাপ একটা সমস্যা, মানে অবশ্যই এটা খারাপ বিষয় যে আপনার ওয়েবসাইটটা মোবাইলে মানে আপনার পারফরমেন্স ভালো না, হ্যাঁ? মোবাইলের জন্য পারফেক্ট না, হ্যাঁ? মোবাইলের জন্য ইউজার পারফেক্ট না, ইউজার ফ্রেন্ডলি না, সেটা বলতে হবে। তখন আপনি মানে এটা আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি করা যায়, এটা আপনি পারবেন না, ডেভেলপারই পারবে কিভাবে করা যাবে আর কি, এটা ডেভেলপার করবে। তারপরে আপনার স্ট্রাকচার ডাটা মার্কআপ, এটা চেক করবেন। লাস্টে এটার স্কিমা জেনারেট করা আছে কিনা এটা আপনি চেক করবেন। ঠিক আছে, হোস্টিংয়ারের এটা নিয়ে এখানে আমরা চেক করবো এখন যে এটার স্কিমা সেট করা আছে কিনা। ইউআরএল দিলাম, রান টেস্ট, সেটা দেখি। হ্যাঁ, এটা দেওয়া আছে, এটার স্কিমা জেনারেট করা আছে, এটার ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ? ডেসক্রিপশন, নেম, হ্যাঁ? তারপর টাইপ, তারপর হচ্ছে আবার এখানে দেখে নেবেন, এগুলো দেখে নেবেন যে এখানে ইনফরমেশন এরকম ভাবে দেওয়া আছে নাকি, হ্যাঁ? আপনার হচ্ছে বিজনেস নেম, ডেসক্রিপশন, লোগো, এগুলা, অর্গানাইজেশনের নাম, লোগো, ইমেজ, লোগো দেওয়া আছে কিনা, অর্গানাইজেশন নামের মানে ইনফরমেশন, অ্যাড্রেস, এগুলো আপনার দেওয়া আছে কিনা, হ্যাঁ? সার্ভিস, এরা ওয়েবসাইটে মূলত কি সার্ভিস দিচ্ছে এটাও লেখা থাকবে, ডেসক্রিপশনে লেখা আছে কি সার্ভিস দিচ্ছে। এগুলো আর কি স্কিমা মানে মাধ্যমে আপনার জেনারেট করে আপনার হচ্ছে এটা আমাদেরকে ইনফরমেশন গুলো দিতে হয়। এটা ডেভেলপারের কাজ, আপনাদের কাজ না, আপনারা জাস্ট
ডেভেলপারকে বলবেন যে স্কিমা জেনারেট করে দেন। হ্যাঁ, স্কিমা জাস্ট আপনি জাস্ট চেক করবেন এখানে, যদি মনে করেন আমার এই ওয়েবসাইটের জন্য আমি স্কিমা জেনারেট করি নাই, সো আমার মনে করেন আপনার ওয়েবসাইটে যদি স্কিমা জেনারেট না করা থাকে তাহলে আপনারটা কিরকম দেখে আমি দেখি। জেনারেট আছে, এই জন্য টিক মেরে দিবেন আর লিখবেন ওয়াও গ্রেট ইওর ওয়েবসাইট হ্যাভ স্ট্রাকচার ডাটা মার্কআপ। এখানে এখানে আসলাম, মূলত এখান থেকে চেক করবেন। এই ওয়ারেলটা আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, এই ওয়ারেল গুলো সেভ করে রাখেন, বুকমার্ক করে রাখেন। আচ্ছা, এখানে আমরা চেক করবো আমাদের ওয়েবসাইট কোনটা, শিখতে চাই .net এর স্কিমা চেক করতেছি। হ্যাঁ, রান টেস্টে দিবেন। এটার কাজ কি, স্কিমার মূলত কাজ কি আপনার, আমরা কি জন্য একটা ওয়েবসাইটে আপনার স্কিমা জেনারেট করি। হ্যাঁ, ডেভেলপারকে কি জন্য এটা করতে বলবো, কারণ কি আমাদেরকে গুগলকে জানাইতে হবে যে আমরা ওয়েবসাইটে আমাদের ইনফরমেশন, আমরা কি ধরনের বিজনেস, আমাদের বিজনেসের লোগো, ডেসক্রিপশন, এগুলো গুগলকে দিয়ে দিতে হবে। মানে আমরা আমাদের ওয়েবসাইটে কি ধরনের অ্যাক্টিভিটি করতেছি, হ্যাঁ, কি ধরনের সার্ভিস দিচ্ছি, এটা গুগলকে জানাই দিতে হবে। হ্যাঁ, কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছি, এগুলো গুগলকে জানাই দিতে হয়। এই জন্য স্কিমাটা আমরা জেনারেট করি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন এটা আর্টিকেল, এটা মনে হয় আমি কোন একটা প্লাগ ইন ইউজ করছিলাম, এখানে অটোমেটিক আর্টিকেল এন্ট্রি। এই স্কিমাটা প্রপার একটা স্কিমা না, এটা আপনার হচ্ছে স্কিমা চাইলে আপনিও জেনারেট করতে পারবেন। হ্যাঁ, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখবেন কিভাবে স্কিমা জেনারেট করে ওয়ার্ডপ্রেসে কিভাবে ওই যে স্কিমাটা অ্যাড করে। আপনার হচ্ছে কি বলে স্কিমার কিভাবে কোডিং এর কাজ আছে একটু। হ্যাঁ, ওইগুলো আপনার হচ্ছে আমি দেখাচ্ছি না, ওইগুলো আপনারা দেখে নেবেন কিভাবে স্কিমা ওয়ার্ডপ্রেস এর জন্য কিভাবে আপনি স্কিমা জেনারেট করবেন। হ্যাঁ, ওইগুলো দেখে নেবেন, ইজি আছে, একদম ইজি ভাই। আর কাস্টম ওয়েবসাইটের জন্য তো আর স্কিমা আপনি জেনারেট করতে পারবেন না, জেনারেট করতে পারবেন, জেনারেট করার জন্য ফ্রি ওয়েবসাইট আছে, বাট আপনি ওয়েবসাইটে লাগাইতে পারবেন না। মানে ওয়েবসাইটে কোডিং করতে হয়। হ্যাঁ, কাস্টম ওয়েবসাইটে তো কোডিং আপনি বুঝবেন না কিছু, ওয়ার্ডপ্রেসের কোডিং বুঝবেন। ওয়ার্ডপ্রেসে যখন আপনি এই স্কিমা এই কোড গুলো জেনারেট করতে হয়, কিভাবে জেনারেট করতে হবে সেটা ইউটিউবে দেখে নিন। আর জেনারেট করে কিভাবে লাগাবেন আপনার হচ্ছে দরকার হলে নেক্সট ক্লাসে আমি দেখাই দিব না, এটা সবচেয়ে ভালো হবে না। স্কিমা হচ্ছে আপনার আপনার কি বলে, স্কিমা অনেক রকম হয়। হ্যাঁ, স্কিমার জন্য আলাদা একটা ক্লাসই নিয়ে মানে নেওয়া উচিত ওইভাবে। স্কিমার এটা পরে আমি দেখাই দিব না আপাতত। স্কিমার এটা জাস্ট আপনি করবেন কি, যদি আপনার কাছে অনেক জটিল মনে হয় আপনি ক্লায়েন্টকে বলবেন যে ডেভেলপারকে দিয়ে অ্যাড করাই নিন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে হেন্ট্রি আর্টিকেল এইগুলো আসলে প্রপার না। হ্যাঁ, আপনি নিজে একটা ক্রিয়েট করে দিবেন। আরেকটা ওয়েবসাইট একটু দেখি তো। ও আচ্ছা, আমি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিছিলাম তো ভাই, এই কারণে অটোমেটিক আপনার হচ্ছে স্কিমা জেনারেট হয়ে গেছে। আর্টিকেল নামের এই স্কিমাটা জেনারেট হয়ে গেছে। আচ্ছা, আমরা কি দেখা যাচ্ছিলাম, এই আর একটা ওয়েবসাইটের জন্য একটু চেক করব। ভ্যালিডেটর org। এটার স্কিমা করা আছে, স্কিমা করা থাকলে এভাবে লেখা থাকে। হ্যাঁ,
এখানে যে ইনফরমেশন গুলো ওয়ান বাই ওয়ান চেক করবেন যে এখানে কিছু লেখা আছে নাকি, হ্যাঁ, বিজনেস সম্পর্কে বা ওয়েবসাইটের সার্ভিস মানে সার্ভিস সম্পর্কে, তাদের বিজনেস সম্পর্কে ডাটা দেয়া আছে নাকি এখানে, হ্যাঁ, যদি দেয়া থাকে তাহলে ঠিক আছে। এখানে অনেক কম ডাটা দেয়া আছে, পারফেক্ট না, এটা এই স্কিমাটা ঠিক নাই, এটা স্কিমা এড করতে হবে। খুবই অল্প ইনফরমেশন দেয়া আছে, জাস্ট এখানে টাইপ নেম ইউআরএল, লোগো ফোগো কিছুই দেয়া নাই, হ্যাঁ, ডেসক্রিপশন নাই, কি ধরনের সার্ভিস দিচ্ছে এটা নাই লেখা। সো এটা আপনার হচ্ছে ইনকমপ্লিট একটা, বা এটা মানে স্কিমা জেনারেট নাই, নো দিয়ে দিবেন, হ্যাঁ। এখানে এসে খরচ দিয়ে দিবেন যদি আপনার ওয়েবসাইটে দেখেন ইনকমপ্লিট বা পর্যাপ্ত পরিমাণে ওই স্কিমার এখানে ডাটা দেওয়া নাই, তো এখানে এসে পেস্ট করে দিবেন, ক্রস দিয়ে এখানে নো, নো, নো ইওর ওয়েবসাইট ডোন্ট হ্যাভ স্ট্রাকচার ডাটা মার্কআপ এভাবে লিখে দিবেন। তারপর হচ্ছে এই ইউআরএলটা দিয়ে দিবেন, কি বলে এই যে চেক করছেন, এই ইউআরএলটা কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলে আচ্ছা ভাই, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, হ্যাঁ, এগুলো আজকে কোথা থেকে কোথা পর্যন্ত দেখাইছি, ইউআরএল ফ্রেন্ডলিনেস এখান থেকে এই যে এগুলো দেখাই দিয়েছি, এগুলো আপনারা চেক করবেন, কিভাবে চেক করতে হয় এগুলো তো দেখাই দিয়েছি। চেক করে করে এই যে এখানে আপনার হচ্ছে এই ডাটাগুলো এখানে ফিল আপ করবেন আর কি। আর হচ্ছে ওকে আর ভাই। কি, আর কি দেখাইতে চাইছিলাম যেন, আর মনে হয় না, ও প্রিমিয়াম টুলস দিয়ে কিভাবে আপনার এসিও অডিট করে সেটা দেখাই দিই, হ্যাঁ। এসিএম রাশ দিয়েও দেখাই দিচ্ছি, এইচরেফস দুইটা দিয়ে দেখাই দিচ্ছি। এক মিনিট, হ্যাঁ ভাই, আমি পাসওয়ার্ড ভুলে গেছি, তো আমি একটু পাসওয়ার্ডটা রিসেট দিতে হবে, একটু সময় লাগবে, হ্যাঁ। ওই ড্যাশবোর্ডে মানে আপনার ওই টুলসের ড্যাশবোর্ডে লগ ইন হচ্ছে না আর কি, পাসওয়ার্ড ভুলে গেছি, সময় লাগবে, ঠিক হ্যাঁ, আছে রিকভার করে আমি লগ ইন করে ঠিক আছে দেখাই ভাই, দিচ্ছি। ভাই, সমস্যা নেই। তাহলে আপনি এটা ভিডিও, 1 মিনিট মানে সময় বেশি লাগলে আপনি তাহলে ভিডিও করে দিবেন আমাদের, বেশি সময় লাগবে না রেকর্ডিং ভাই, করে 2 মিনিট, লাইভ ক্লাস করবেন। ও, বেশি ও সময় আচ্ছা, লাগবে ওকে না, ওকে। 2 মিনিট, 2 মিনিট ওয়েট করেন। Blank. হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ভাই? এই এই স্রেফস দিয়ে দেখাতে পারতেছি না, সরি, না দেখাতে স্ক্রিন পারবো না, রাশ দিয়ে সমস্যা দেখেন। নেই। এই স্রেফস দিয়ে, আচ্ছা, যেকোনো একটা দিয়ে দেখালে হবে, প্রিমিয়াম টুলস এসিএম রাশ দিয়ে দেখে দিই এটা।
টুলসের বাম সাইডে এখানে অডিট নামে একটা অপশন আছে, হ্যাঁ, এই যে অন পেজ টেকনিক্যাল এসইও এর নিচে সাইট অডিট, এখানে এসে সিম্পলি আপনার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, একদম ইজি ভাই, সুপার ইজি। আচ্ছা, লিমিট ফিস টু ক্রিয়েট মোর, এটা ডিলিট করতে হবে একটা। অ্যাক্সেস টু তে যাই, আচ্ছা নেক্সট ক্লাসটা হবে আপনার হচ্ছে টাইপস অফ স্কিমা নিয়ে, হ্যাঁ, নেক্সট ক্লাসে স্কিমা নিয়ে খালি জাস্ট আলোচনা করব, টাইপস অফ স্কিমা। তারপরের ক্লাসে আপনার ওই কম্পিটিটর অ্যানালাইসিস অথবা কিওয়ার্ড রিসার্চ, ওই দুইটার একটা করানো হবে। সেই সিমরাশের এখানে সাইট অডিট হয়ে গেল, অন পেজ আর টেক এই যে এখানে অন পেজ, অন পেজ টেক এসইওর এখানে সাইট অডিটের অপশন আছে, এখানে গেলে এই আপনার এই কি বলে থার্ড পার্টি নেওয়া বা আপনার চিপ ওয়েতে আপনার এই টুলস গুলো নিয়ে ব্যবহার করলে এই ঝামেলাগুলো হয় আর কি, হ্যাঁ, লিমিট হয়ে যায় অনেক, এগুলো তো আবার একা ইউজ করে না, অনেকে ইউজ করতেছে আর কি, হ্যাঁ, আচ্ছা এই কারণে রিচ দেখে আর কি। স্কিমা। স্কিমার পরে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে স্কিমার সব মানে অনেক ধরনের স্কিমা হয়, এগুলো নিয়ে আপনাদের কথা হবে নেক্সট ক্লাস। ওইটা আগে পরে শিখাইলে শেখানোও যাইতো, বাট আগে আগে শেখাচ্ছে এই কারণে মানে পরে আমার মনে থাকবে না যে ওইটা শিখাইতে হবে, ভুলে যাবো। লিমিট রিস্ট বুঝলাম না, যে কোনো একটা ডিলিট করতে হবে, সেটা যাই, এটা কোনো কথা? আপনার লিমিট রিস্ট দেখাচ্ছে তো, ডিলিট করে তারপর আবার আপনাদেরকে দেখাইতে হবে। একটু সময় লাগবে, হ্যাঁ ভাই। যাক হয়েছে, হ্যাঁ, আপনাদেরকে এই যে এখানে সমস্যা হয়েছিল কি, এই যে এখানে চারটা অ্যাক্সেস দেয়, এর ভিতর অনেক সময় একটা দিয়ে ক্লিক করে করে চেক করতে হয়, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কোনটাই ছিলাম না, 3 নম্বর, হ্যাঁ, এগুলো কেটে দিই, 4 নম্বরে ছিলাম, কোনটাই কি ব্যাপার?
সাইট অডিট। মনে হয় এক্সটেনশনটা আপডেট দিছে নাকি, ট্রাই করতে হবে, নাহলে ঝামেলা ঝামেলার সমাধান হবে না নাকি। তাহলে মেন বিষয় হচ্ছে আপনার ই করতে হবে এখানে অন পেজ টেক এসইও, এখানে সাইট অডিটে এসে জাস্ট ক্রিয়েট প্রজেক্ট করবেন, তারপর আপনার ডোমেনের নামটা দিবেন। হ্যাঁ, ওয়েবসাইটের ডোমেন নেম এখানে দিয়ে প্রজেক্টের একটা নাম দিবেন, এসইও প্রজেক্ট 1 বা যে কোনো একটা নাম দিলেন, মনে মনে থাকে এরকম একটা নাম, এসইও প্রজেক্ট 1, ক্রিয়েট প্রজেক্ট, লিমিট টু চেক পেজ। এখান থেকে আপনি চাইলে 1,20,000, 15,000 পেজ যত পারেন তত পেজ আঁকবেন। তারপরে হচ্ছে স্টার্ট সাইট অডিটে ক্লিক করবেন। আমার এটা একদম আপনার হচ্ছে নিউ সাইট, তো তো এটার হচ্ছে আমি জাস্ট 100 পেজ দিয়ে রাখছি, এই কারণে অনেক কম পেজ, অল্প সময় লাগবে অডিট হইতে। ওয়েবসাইটে তেমন কোনো ইরর নাই। হ্যাঁ, নিউ ওয়েবসাইট তো এরকম, এই জন্য আর কি অল্প সময়ে হয়ে যাবে অডিট। এই যে এখানে হচ্ছে পেজ স্ক্রল শুরু হয়ে গেছে, দেখেন অনেকে এখানে এটা 4 জন করতেছে 5,000 পেজ স্ক্রল করতেছে। এটা একটা ঝামেলা কি, আপনার কাজ অন্য কেউ দেখে ফেলবে। ঠিক আছে, এই যে এই নোটটা এখন যদি কেউ, অনেকে দুষ্টু মানুষ আছে যারা মনে করেন ডিসঅনেস্ট, মানে মানুষজন আছে না, যারা মনে করেন তারা করবে কি, এই ওয়েবসাইটের ঘাটাঘাটি করবে, মানে এটা ওরা দেখে ফেলবে এর ভিতরে কি কি কিওয়ার্ড আছে, কি কি আছে, এগুলো নিয়ে পরে কাজ করবে, কাজ করে মানে আর কি এটা তথ্যগুলো আর কি নিয়ে নেবে। হ্যাঁ, কি রে, ডিলিট করে দিল নাকি? না, ডিলিট করে নি, এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ, 100%। টু ওয়ার্নিংস, আচ্ছা এটা আমরা দেখি, কারণ একদম ছোট ওয়েবসাইট তো, 6টা পেজই মনে হয় আছে জাস্ট। হ্যাঁ, ওয়েবসাইটে কিছু কন্টেন্ট নেই কোনো, কয়েকদিন আগে পাবলিশ করছি এই ওয়েবসাইটটা, জাস্ট কয়েকটা পেজ আছে, আরো কয়েকটা পেজ আছে। দেখেন এই ওয়েবসাইটের মানে আমি অন্য বড় সাইট নিয়েও দেখাইতে পারতাম, কিন্তু বড় সাইট ক্রল হইতে অনেক সময় লাগে। হ্যাঁ, 10-20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা লেগে যায়, 1 ঘন্টাও লেগে যায়, এরকম এরকম হইতে পারে যে 1 ঘন্টা লেগে গেছে অনেক পেজ হইলে। তো অত সময় আমার আছে নাকি যে আপনাদেরকে অত সময় নিয়ে আপনার অডিট হবে তারপরে ওয়েট করে দেখাবো, এরকম সময় নেই। তাই যে ওয়েবসাইটের আপনার অল্প সময়ে আপনার এই অডিটটা কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ, সেরকম একটা ওয়েবসাইটে নিয়ে দেখাইতেছি। আপনার এটা একটা পোর্টফোলিও সাইট। এটা হচ্ছে আপনার কি বলে, দেখেন ইরর গুলো এখানে দেখাচ্ছে, ওয়ার্নিং, নোটিশ। আপনারা করবেন কি, নিচে চলে আসবেন ইস্যুস, বা এখান থেকে সরি এই ওভারভিউ এর পাশে ইস্যুস এ চলে আসবেন। ইস্যুস এ এসে এখান থেকে আপনারা চেক করবেন কোনগুলা, এই যে ধরে ধরে বের করবেন ওয়ান বাই ওয়ান। কোথা থেকে, এই যে মিসিং মেটা টাইটেল থেকে শুরু করবেন চেক করা। হ্যাঁ, মিসিং মেটা টাইটেল, এগুলো দেখবেন। এই যে 0 পেজেস ডোন্ট হ্যাভ টাইটেল ট্যাগস। এই যে এটা মিসিং মেটা টাইটেল, মানে এটা ডুপ্লিকেট মেটা টাইটেল, এই যে এটা এখানে আছে না, ডুপ্লিকেট মেটা টাইটেল, এই যে এটা এখানে জাস্ট লেখছে টাইটেল ট্যাগস। হ্যাঁ, ডুপ্লিকেট, আমার এখানে কি লেখা ছিল ডুপ্লিকেট মেটা টাইটেল, এখানে কি লেখা আছে ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, দুটো একই জিনিস। ঠিক আছে, তারপরে টাইটেল ট্যাগস মানে মেটা টাইটেল, মানে সেখানে লেখা আছে ডোন্ট হ্যাভ টাইটেল ট্যাগস, আর এখানে কি লেখা আছে মিসিং মেটা টাইটেল, এটা একই জিনিস। ডুপ্লিকেট কন্টেন্ট, কন্টেন্ট দেখছি। এটা, এটা আপনার হচ্ছে এটা এখানে কিছু কিছু জিনিস অ্যাড করা হয় না, যেরকম এখানে আপনার হবে ডুপ্লিকেট প্রিমিয়াম টুলস দিয়ে এগুলো চেক করা যায়। হ্যাঁ, ডুপ্লিকেট, এটা চেক করবেন, প্রিমিয়াম টুলস ডুপ্লিকেট কন্টেন্ট চেক, এখানে লিখবেন। যদি আপনার ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট থাকে তাহলে এখানে দেখাবে 0 পেজ, হ্যাঁ, 0 ইস্যুস উইথ, এখানে যদি একটা হয় তাহলে এখানে রেড কালার হয়ে যাবে, আর 1 ইস্যুস উইথ ডুপ্লিকেট টাইটেল ট্যাগস, বা ওইখানে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস যেটা বলতেছিলাম, 1 পেজেস হ্যাভ ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস, এরকম দেখাবে। 10টা পেজ হলে 10টা পেজ। হ্যাঁ, ডুপ্লিকেট কন্টেন্ট হচ্ছে
আপনি আরেকজনের কন্টেন্ট কপি করছেন, এটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। এটা ক্লায়েন্টকে এই ডাটাগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, কিভাবে? আপনার হচ্ছে এখানে মনে করেন ডিরেক্ট এখান থেকে এক্সপোর্ট আসবেন, এক্সপোর্ট করলে ইস্যুস, জাস্ট এই যে আপনার ইস্যুগুলো আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এক্স এক্সএলএল ফাইল, এক্সেল ফাইল বা সিএসভি ফাইলে, এটা এক্সেল ফাইলেই করে ফেলবেন, ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। দিয়ে বলবেন আমি এই ইরর গুলো পাইছি, এখন এই ইরর মানে আপনার এই শীটও বানানো লাগবে না। হ্যাঁ, সরি, এই শীট বানানো লাগবে মাস্ট, অডিট করতে হলে তো এই শীট মাস্ট বানানো লাগবে। এই শীটটাও দিবেন ক্লায়েন্টকে, প্লাস এখান প্রিমিয়াম টুলস দিয়ে কাজ করবেন, প্রিমিয়াম টুলস এর এখান থেকেও এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এক্সপোর্ট করে দিয়ে দিবেন যে আমি প্রিমিয়াম টুলস দিয়ে করছি। আবার এখানে আপনার হচ্ছে এটাও দিয়ে দেখবেন, ক্লায়েন্টকে বলবেন এটাও দেখেন ওইটাও দেখেন, এই ইরর গুলো আছে আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, এটার এক্সপোর্টের ফাইলটাও দিবেন। তারপর হচ্ছে এখানে দেখেন ব্রোকেন লিঙ্কের কথা বলছিলাম না, ইন্টারনাল, এই দেখেন ইন্টারনাল, সরি, ইন্টারনাল লিঙ্কস আর ব্রোকেন, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক, এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক নিয়ে ক্লাসে কথা হয়েছে অলরেডি। তো এই যে দেখেন এগুলো। তারপর হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস বললাম, কারণ কপি কন্টেন্ট করলে ওইটা, পেজেস কন্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কোনগুলো চেক করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কোনগুলো ইম্পর্টেন্ট আর কি। এই যে এটা চেক করতে হবে, এটা চেক করতে হবে, এটা, এইটা। অনেক সময় এই ডাটাগুলো 100% একুরেট হয় না। হ্যাঁ, একটু অনেক সময় ভুলও থাকতে পারে। যাই হোক, যেরকম আপনার হচ্ছে ওই ম্যানুয়ালি চেক করতে হয়। এখানে যদি আপনার হচ্ছে ইরর হয়, ইরর কোথায় গেল, ইরর ওয়ার্নিং, ওয়ার্নিং এ দেখাবে ইরর গুলো। হ্যাঁ, ওয়ান পেজ ডোন্ট হ্যাভ মেটা ডেসক্রিপশন। তো আপনার হচ্ছে এখানে আপনি ওই পেজটা দেখতে পারবেন। এখানে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করলে আপনার হচ্ছে মনে করে ক্লিক করে ওপেন ইন নিউ পেজ করবেন। ওয়ান পেজ ডাজন্ট হ্যাভ মেটা ডেসক্রিপশন, মানে এটার মানে হচ্ছে যে এটা মিসিং মেটা ডেসক্রিপশন, আর এইটা একই, ডাজন্ট হ্যাভ এ মেটা ডেসক্রিপশন, একই জিনিস। হ্যাঁ, তো এটা হচ্ছে এই পেজের কোনো মেটা ডেসক্রিপশন নেই। তাহলে এই যে এই লিঙ্কে, এই লিঙ্কটা ওপেন করবেন, কোন পেজে নিয়ে গেল? আচ্ছা, এটা ওইভাবে ওপেন হবে না, আমি বলি কিভাবে। এই এটা এই লিঙ্কটা এখান থেকে কপি করছে, এইভাবে না, এই যে এইভাবে, কি রে, এই যে এইভাবে কপি করে নেবেন। কপি করে এখানে আপনার ড্যাশবোর্ডে এটার যদি আপনার ওয়েবসাইটের ক্লায়েন্ট অ্যাক্সেস দেয়, এখানে আপনার এডিট পেজ নামে একটা অপশন আসবে, এডিট পেজে গিয়ে ওইখানে ডেসক্রিপশন এড করা যাবে। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন ওইগুলো এড করা যায়। তো ওইভাবে করে নেবেন। এটা হোম পেজ, হোম পেজের মেটা ডেসক্রিপশন আর কি, এটা এড করতে হয়। ঠিক আছে, সো এখানে ওভারভিউ, আবার আমরা যেখানে ছিলাম এখানে টেক্সট এস্টিমেল রেশিও লো, এগুলো ইম্পর্টেন্ট না ভাই। এগুলো আমি কোনগুলো ইম্পর্টেন্ট একটু বলে দিই এখানে। ইস্যুস কোথায় ছিলাম, ব্যাকে আসি। এই যে এখানে, এই যে এটা ইম্পর্টেন্ট ইন্টারনাল, এটা তারপর যে এগুলো ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট না, এটাও না, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিরো ইন্টারনাল ইমেজ আর ব্রোকেন ইমেজ, ব্রোকেন ইমেজ এখানে থেকে দেখা যাবে। জিরো পেজেস হ্যাভ ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, এটা ইম্পর্টেন্ট, এগুলো চেক করতে হয়। হ্যাঁ, robot.txt has formal errors, format errors, আচ্ছা এটা সমস্যা নাই। জিরো সাইটম্যাপ এক্সএমএল হ্যাভ ফরম্যাট, এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এগুলো, এটা ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট না, এটাও না। জিরো ইনকারেক্ট পেজেস ফাউন্ড, এটাও ইম্পর্টেন্ট না। আমি কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো খালি বলতেছি। হ্যাঁ, সেগুলো বলে দিচ্ছি। এই যে এটাও ইম্পর্টেন্ট, সরি এটাও না। জিরো ইস্যুস, জিরো নোটস।
এগুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মূলত এখানে যেগুলো লেখা আছে এগুলো চেক করতে হয় এখানে। হ্যাঁ, মানে আপনি মানে এইগুলোই এই এইখানে যেগুলো লেখা আছে যে এইগুলো সবকিছুর এগুলো আর কি চেক করতে হবে। হ্যাঁ, এগুলোর অনেকগুলো আবার এই টুলসের এখানে পাবেন না, ম্যানুয়ালি চেক করতে হয়। হ্যাঁ, পেজের স্পিডের ওইগুলো ম্যানুয়াল চেক করতে হয়। তো কিছু কিছু জিনিস এইগুলো আর কি এই সবগুলোই আপনি টুলস থেকে পাবেন না, কিছু কিছু জিনিস ম্যানুয়ালি চেক করতে হবে, কিছু কিছু টুলস দিয়ে করতে পারবেন। হ্যাঁ, তো আপনার হচ্ছে ওই মূলত এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ওয়ান বাই ওয়ান আপনার হচ্ছে এইটা দেখবেন মিসিং মেটা টাইটেল, এখানে এসে খুঁজবেন কোথায় মিসিং মেটা টাইটেল লেখা আছে, বা এক্স্যাক্টলি মিসিং মেটা টাইটেল লেখা নাও থাকতে পারে, ওটার রিলেভেন্ট থাকতে পারে। সো এটা বের করবেন মিসিং মেটা টাইটেলের রিলেভেন্ট কোনটা, এই যে এটা পেজেস ডোন্ট হ্যাভ, এগুলো বুঝে নিতে হবে। ইংলিশ ভাই জানতে হবে, ফ্রিল্যান্সিং করতে হলে ইংলিশ কিন্তু বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ, অনেক ভালো ইংলিশ পারা লাগবে না, বাট টুকটাক ইংলিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে টুকটাক হলে জানতে হবে যে এইটা কেন পেজেস ডোন্ট হ্যাভ টাইটেল ট্যাগস, এইটা আর এটা সেম কেন, মিসিং মেটা টাইটেল আর এটা কেন সেম, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, এগুলো একটু ইংলিশ পুরোপুরি বুঝে নিতে হবে আর কি। আচ্ছা, এগুলো আর কি ডুপ্লিকেট, এগুলো সরি, এখানে যা যা আছে এগুলো এখান থেকে এসে এসে চেক করে নেবেন। চেক করে এখানে যদি জিরো থাকে তাহলে এখানে গ্রিন চিহ্ন দিবেন, দিয়ে নো, মানে এখানে লিখে দিবেন নো মিসিং অমুক মানে তমুক এগুলো। আর হচ্ছে যদি কোনো ইরর থাকে, যে এখানে ওয়ার্নিং দেবে ওয়ান পেজ ডাজন্ট হ্যাভ মেটা ডেসক্রিপশন, তাহলে এখানে কি লিখবেন মিসিং কি বলে ডোন্ট হ্যাভ মেটা ডেসক্রিপশন, তাহলে এটা কি হবে মিসিং মেটা ডেসক্রিপশন। সো এখানে ওয়ান পেজ হ্যাভ মিসিং মেটা ডেসক্রিপশন ক্রস দিয়ে লিখে দিবেন। তারপরে এখানে কি লিখতেছে জিরো এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক, মানে ব্রোকেন লিঙ্ক জিরো। হ্যাঁ, এরকম আর কি। এই যে এখানে এসে লিখে দিবেন, টিক চিহ্ন দিয়ে লিখে দেবেন জিরো ব্রোকেন লিঙ্ক ফাউন্ড। হ্যাঁ, এখানে যেহেতু জিরো দেখাচ্ছে, কোথায় ছিলাম যেন, এই যে এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক। এখন কথা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক হয় না, এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক, ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক। সো দুইটা মিলায়ে কয়টা হয় সেটা এখানে কিন্তু দুইটাই আছে, এক্সটার্নাল ইন্টারনাল দুইটাই লেখা থাকবে। ঠিক আছে, এক্সটার্নাল, এখানে এক্সটার্নাল লিঙ্কস আর ব্রোকেন জিরো, ইন্টারনাল ব্রোকেন লিঙ্কের কথা এখানে না থাকলে না থাকলো সমস্যা নেই। যাক, এগুলো ডাটাগুলো পড়বেন। হ্যাঁ, এখানে একবার একটু চোখ বোলাবেন কি কি আছে। হ্যাঁ, আর এটাও মানে এটার সাথে এখানে এখানে যেগুলো চেক করতে বলছি এটাই পে টুলস চেক করতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই এটা এ পর্যন্ত। হ্যাঁ, পে টুলস দিয়ে এভাবে আর কি অডিট করতে হয় মূলত, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, বোঝা সবাই গেছে। বুঝতে পারছেন পেইড টুলস দিয়ে কিভাবে অডিট করতে হয়, জি অডিট রিপোর্ট কিভাবে বানাবেন, আর কিভাবে অডিটের এই কাজগুলো করে? জি ভাইয়া। তো নেক্সট এর হোমওয়ার্ক থাকবে কি ভাই, এই আপনার হচ্ছে পুরো অডিট রিপোর্টটা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, কমপ্লিটলি অডিট রিপোর্টটা বানাই ফেলবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। অ্যাসাইনমেন্ট কোথায় সাবমিট করবেন ওই লিঙ্কটা আমি দিয়ে দিছি অলরেডি, ওইখানে যে আপনার হচ্ছে সাবমিট করে দিবেন। আর হচ্ছে অ্যাসাইনমেন্টের ওই লিঙ্কটা আমি দরকার হলে আরেকবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না। আর হচ্ছে যারা ওয়েবসাইট পান নাই তারা আমাকে নক দিয়ে আমি ওয়েবসাইট দিয়ে দিব না, অ্যাক্সেস দিয়ে দিব না। অবশ্যই রেজিস্ট্রেশন ফি কমপ্লিট করা থাকতে হবে। হ্যাঁ, এই তো এটাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।